এই সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তো চলো আজকে আমরা শুরু করি। তো লাস্ট দিন কতটা কি হয়েছিল মনে আছে সবার, যারা ছিলে? আচ্ছা চলো নোটটা ওপেন করি। আমরা সিআই এর ফার্স্ট চ্যাপ্টার পড়ছিলাম, এটুকু আমার মনে আছে। তো নোটটা ওপেন করি, দেখি কতটা হয়েছিল, তারপর থেকে শুরু করব। হোপফুলি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ। হ্যাঁ, স্ট্রাকচারস অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর স্টেট স্পেস সার্চ ওখান থেকে হবে। কত নাম্বার পেজ? 20 নাম্বার পেজ। আচ্ছা, আচ্ছা এখানে দেখো, আমরা আজকে যেটা শুরু করতে চলেছি, স্টেট স্পেস সার্চ বলে একটা অপশন রয়েছে। তো সেটা কি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবো। তো সবার আগে যেটা বলার, আমরা লাস্ট সেমিস্টার না, তার আগের সেমিস্টারে আমরা তোমার আম, সবাই গ্রাফ থিওরি ডিসক্রিট ম্যাথে করেছিলাম। আর তার সাথে সাথে আমরা তোমার লাস্ট সেমিস্টার মানে তারপর ফোর্থ সেমিস্টারে আমরা ডিএ তেও কিছুটা আহ, তোমার গ্রাফ থিওরির প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে দাঁড়িয়ে যখন আমরা এআই নিয়ে কাজ করি, তো যখন কোনো পার্টিকুলার একটা ইনস্ট্যান্স অকার করে, তার স্টেটগুলোকে যদি আমাদের কখনো মানে সেই ইনস্ট্যান্স অকার করতে গিয়ে যে পার্টিকুলার নেসেসারি কন্ডিশনগুলো আছে অথবা সিচুয়েশনগুলো অকার করছে, সেগুলোকে আমরা স্টেট হিসেবে আইডেন্টিফাই করতে পারি। তো সেগুলোকে যদি আমরা কনসিডার করার চেষ্টা করি, তো সেগুলোর উপর বেস করে যখন পার্টিকুলার একটা ডিসিশন অথবা এটাকে আমরা গোল হিসেবে আইডেন্টিফাই করি, সেখানে পৌঁছানোর চেষ্টা করি, সেটাকে বেসিক্যালি বলা হয় স্টেট স্পেস সার্চ। সোজা কথা বলতে, ধরো তুমি এই সেমিস্টারে পড়াশোনা করছো যাতে এই সেমিস্টারের রেজাল্ট ভালো হয়, তো আলটিমেট গোল হলো আমাদের রেজাল্ট ভালো করা। তো সেখানে দাঁড়িয়ে আমরা কি করছি, প্রথমে হলো ধরো আজকে ক্লাসে আমরা সিআই পড়ছি, অন্য একটা ক্লাসে আমরা তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছি, কোনো ক্লাসে আমরা তোমার অন্য ডিএসসি সাবজেক্ট পড়ছি। তো এগুলো এক একটা ইনস্ট্যান্স অকার করছে। আর সেই ইনস্ট্যান্সগুলো অকার করতে গেলে একটু স্টেট নিয়ে আমরা কাজ, যেমন এই মোমেন্টে আমি তোমাদের আজকে সিআই এর ক্লাস নিচ্ছি, এটা একটা স্টেট অকার করেছে। কিসের জন্য? একটা সিআই এর ক্লাসের ইনস্ট্যান্স তৈরি হচ্ছে। তো এইগুলো যখন আমরা পুরো কোর্স শেষ করে ফেলবো, মানে সেগুলো বেসিক্যালি সেট অফ স্টেটস। তো ফাইনালি গিয়ে আমরা কোন গোলে রিচ করব, যে আমরা সিক্স সেমিস্টারে পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করতে পারি। তো একইভাবে এআই এর ক্ষেত্রেও কি করা হয়, আমরা যখন কোনো একটা পার্টিকুলার ডিসিশন মেকিং এর দিকে এগিয়ে যাই অথবা গোল অ্যাচিভ করার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে আমাদের তোমার অনেক সেই গোলটা অ্যাচিভ করতে গেলে অনেক অল্টারনেটিভস থাকতে পারে। তো আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা অল্টারনেটিভকে ঠিকমতো অ্যানালাইসিস করে করে এগোনো, যাতে আমরা বেস্ট সলিউশনটা পেতে পারি অথবা গোলে পৌঁছতে পারি। তো এটাকেই স্টেট স্পেস সার্চ বলা হয়। তো স্টেট মানে সহজ কথায়, তো স্টেট স্পেস সার্চে সম্পর্কে আমরা সামনে আরও ডিটেলসে পড়াশোনা করব। তো যেতে গেলে নানা রকমের তোমার টেকনিক্স রয়েছে অথবা স্ট্র্যাটেজিস রয়েছে অথবা স্ট্রাকচার্স রয়েছে। তো আমরা আস্তে আস্তে সেগুলো আলোচনা করব। যেটা আমাদের কাছে মোস্ট কমন সেটা হলো গ্রাফ থিওরি। সবার আগে আমরা সেই গ্রাফ থিওরি আবার একটু জেনে নেওয়ার চেষ্টা করি, এবং সামনে আমাদের বেশ কিছু ম্যাথও অকার করবে, এক্সাম্পলস অকার করবে। আমরা দেখতে পারবো সেখানে তোমার গ্রাফ থিওরি কিভাবে কাজ করছে।
দেখো এখানে বলে দেওয়া হয়েছে প্রবলেমস ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ স্টেট স্পেস গ্রাফস. Graph theory can then be used to analyze the structure and complexity of both the problem and the search procedures used to solve it. ঠিক আছে, তো কি কোয়েশ্চেন আমাদের বেসিক্যালি গ্রাফ থিওরির সাহায্যে আমরা স্টেট স্পেস সার্চে করতে পারি বা সেখান থেকে সলিউশন খোঁজার চেষ্টা করতে পারি. ইজ সলিউশন গ্যারান্টেড টু বি অপটিমাল? অপটিমাল মানে আমরা সব থেকে ফিজিবল তোমার গোলের দিকে যখন যাওয়ার চেষ্টা করি সেটাকে অপটিমাল সলিউশন বলা হয়. যেমন আমাদের সবার এই সেমিস্টারে টার্গেট কি, যাতে আমরা ম্যাক্সিমাম তোমার জিপিএ তুলতে পারি. তো এটাকেই বলা হচ্ছে তোমার অপটিমাল সলিউশনের দিকে যাওয়া. তার সাথে সাথে এই কোয়েশ্চেনটাও আমাদের সামনেও তুলে ধরে এবং তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করে. হোয়াট ইজ কমপ্লেক্সিটি অফ সার্চ প্রসেস ইন টার্ম অফ টাইম মেমোরি ইউজেস? তো যখনই কোনো, দেখো এগুলো সবই অ্যালগোরিদম, এআই মানেই অ্যালগোরিদম, বিভিন্ন অ্যালগোরিদম দিয়ে আমরা চেষ্টা করছি এআইকে ইমপ্লিমেন্ট করার. তো সেখানে দাঁড়িয়ে অ্যালগোরিদম মানে অবভিয়াসলি সেখানে তোমার কমপ্লেক্সিটি চলে আসবে এবং আমরা জানি যে দু রকমের কমপ্লেক্সিটি রয়েছে, একটাকে বলা হয় টাইম কমপ্লেক্সিটি, একটাকে বলে মেমোরি তোমার কমপ্লেক্সিটি অথবা স্পেস কমপ্লেক্সিটি. তো আমাদের সবসময় টার্গেট থাকে যতটা সম্ভব কম কমপ্লেক্সিটি যাতে অকার করে. তো সেখানে দাঁড়িয়ে সেটা আমাদের সামনে একটা বিগার চ্যালেঞ্জ থাকে সবসময়, যে আমরা কতটা ফাস্ট একটা প্রোগ্রামকে এক্সিকিউশন করতে পারছি এবং কতটা কম সে মেমোরি আমাদের নিচ্ছে যখন প্রোগ্রামটাকে সে এক্সিকিউশন করতে হেল্প করছে. ঠিক আছে, তো এখানে ফার্স্টে যতটা দেখতে পাচ্ছ একবার একটু পড়ে নাও. প্রথম দিন থেকে একটা কথা বলছি, গল্পগুলো যথেষ্ট ক্রিটিক্যাল গল্প, কিন্তু আমরা চেষ্টা করছি যতটা ইজিভাবে রিপ্রেজেন্ট করা যায়. আর সিআইএস সিলেবাস কিন্তু যথেষ্ট লেন্দি, তো আমরা কিন্তু এটাকে ওই ফেলে রাখবো না, যে ক্লাসে যতটা হচ্ছে সাথে সাথে পড়ে ফেলো, নাহলে কিন্তু চাপ পড়ে যাবে. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা মাল্টিমিডিয়া যেসব কলেজ থেকে আমাদের দেওয়া হয়েছে, তো আমরা কিন্তু সেগুলোকে খুব ইজি গোয়িং, তোমরা দেখতেই পাচ্ছ রেকর্ডিং শুনে ক্লাস করলেও খুব একটা কিছু এসে যায় না, এমন ভাই এতই সহজ সিলেবাস. তো সেখানে দাঁড়িয়ে সিআই কিন্তু আমাদের এই সেমিস্টারে একটু ভোগাবে, কারণ অনেক টপিক আছে. চেষ্টা আমরা করবো সহজভাবে শেখার, কিন্তু টপিক তো কম না. তো সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু একটু আপ টু ডেট থাকতে হবে, রেগুলার পড়াশোনাটা চালিয়ে যেতে হবে. আর সবাই পাখির চোখ এটাই করো, এটাই লাস্ট সেমিস্টার, যতটা বেটার মার্ক আমরা তুলে উঠতে পারি তত কিন্তু আমাদের ফিউচারের জন্য আমরা এগিয়ে থাকবো. তো হোপফুলি আমরা এই অবধি পড়লাম, এবার আমরা একটু গ্রাফের ডেফিনেশনের দিকে যাওয়ার চেষ্টা করছি. দেখো এখানে ফার্স্ট ডেফিনেশন বলা রয়েছে, গ্রাফ ইজ সেট অফ নোটস অ্যান্ড আর্ক লাইন্স কানেক্টেড দেম. তো নোট বলতে আমরা যখন একদম ট্র্যাডিশনাল গ্রাফ থিওরিতে যদি দিকে যাওয়ার চেষ্টা করি, নোটগুলোকে আমরা বেসিক্যালি ভার্টেক্স হিসেবে আইডেন্টিফাই করি, আর আর্ক অথবা যে লাইন এই ভার্টেক্সগুলোকে কানেক্ট করছে সেগুলোকে আমরা এজ হিসেবে আইডেন্টিফাই করি. তো এখানে আমরা কিছুটা এআই এর কনটেক্সটে বলার চেষ্টা করছি, এআই কনটেক্সটে এটাকে নোটস বলা হয়, আর লাইনগুলোকে আমরা লাইন্স অথবা আর্ক হিসেবে আইডেন্টিফাই করি. নেক্সট কি বলা হয়েছে, নোটস আর ডিসক্রিট স্টেটস ইন প্রসেস. এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি কনফিগারেশন অফ গেম বোর্ড or result of logical inference. আমরা দেখবো সামনে কিছু এক্সাম্পলস. Arcs are transitions between states, logical inferences or legal move of game. তো যখন পার্টিকুলার, দেখো একটা গ্রাফ যখন হয় সেটাকে আমরা ট্রি স্ট্রাকচার বলতে পারি অথবা নর্মাল গ্রাফ স্ট্রাকচার বলতেই পারি. তো সেখানে একটা নোট থেকে যখন আমরা সেখান থেকে সেভারেল নোটসে আমরা যেতে পারি, তো কখন কোথায় যখন একটা নোট থেকে আরেকটা নোটে যাচ্ছি মানে আমরা পার্টিকুলার একটা ডিসিশন থেকে ফার্দার ডিসিশনের দিকে মুভ করছি. সো এটাকেই বলা হচ্ছে ট্রানজিশনস বিটুইন স্টেটস. তো পরীক্ষার হলে যদি আমাদের এআই এর কনটেক্সটে গ্রাফের ডেফিনিশন দেওয়ার চেষ্টা করে, আমরা কিন্তু এই তিনটে পয়েন্টই লিখবো. তো একবার একটু পড়ে নাও. তো সোজা কথা বলতে আমরা তোমার স্টেট স্পেস সার্চ বলতে কি বুঝি, দেখো যখন আমরা কোনো প্রবলেমকে আইডেন্টিফাই করি
সেটাকে যখন পার্টিকুলার একটা মডেল তৈরি করার চেষ্টা করি তোমার এআই এর কনটেক্সটে, সেটাকে বলা হয় স্টেট স্পেস। ঠিক আছে, তাই একটা প্রবলেমের সেভারাল সলিউশন হতে পারে, বা ফাইনাল সলিউশনে না গেলেও আমরা মোস্ট অপটিমাল যে সলিউশনে যেতে পারি তার একটা সেট যখন আমরা চিন্তা ভাবনা করি, সেটাকেই বলা হয় সেট অফ স্টেটস। ঠিক আছে, তো এই সেট অফ স্টেটস গুলো থেকেই আমরা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ যখন জাম্প করার চেষ্টা করি, সেটাকেই বলা হয় তোমার ট্রানজিশন অফ স্টেটস। ঠিক আছে, তো এইভাবে যখন প্রত্যেকটা স্টেট অ্যাজ এ নোড হিসেবে আমরা আইডেন্টিফাই করে সেগুলোকে কানেক্ট করে একটা প্রবলেমের শুরু থেকে নিয়ে এন্ড সিচুয়েশন অথবা অপটিমাল সলিউশনের দিকে ফাইনালি রিচ করার যে চেষ্টা, এই পুরোটাকেই বলা হচ্ছে স্টেট স্পেস সার্চ, অল্প কথায়। তো ফুলি ডেফিনেশন পড়লাম। এবার অনেক সময় কোয়েশ্চেন করা হয় যে কেন আমরা গ্রাফ থিওরি নিয়ে আলোচনা করবো। দেখো, বলাই রয়েছে গ্রাফ থিওরি ইজ দ্য বেস্ট টুল ফর রিজনিং অ্যাবাউট স্ট্রাকচার অফ অবজেক্টস অ্যান্ড রিলেশনস। তো অয়েলার ব্রিজ আমরা অলরেডি জানি, এই অয়েলার ব্রিজ কনিসবার্গের যে প্রবলেমটা ছিল সেটা দিয়ে গ্রাফ থিওরি জার্নি শুরু হয়েছিল। সেটা কিন্তু বেসিক্যালি একটা প্রবলেম সলভ করার জন্য হয়েছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে, গল্প বলেছিলাম আমি, যে একটা তোমার শহর ছিল কনিসবার্গ, সেটার সাথে মেইন ল্যান্ডকে কানেক্ট করতে গেলে অনেকগুলো ব্রিজ ছিল। একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল প্রত্যেকটা ব্রিজ জাস্ট একবার ট্রাভার্স করে কনিসবার্গে আমরা যাব, কিন্তু সবকটা ব্রিজ কভার করতে হবে। তো কে সেই চ্যালেঞ্জটাকে নেবে? প্রায় 200 বছরের উপরে কেউ এই চ্যালেঞ্জকে তোমার সলভ করতে পারেনি। তো লাস্টে তোমার অয়লার ম্যাথমেটিক্যালি সলভ করেছিলেন এবং সেখান থেকে গ্রাফ থিওরি জন্ম হয়েছিল। তো প্রেডিকেট ক্যালকুলাস বলে আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল তোমার পোর্শন সিআইতে শিখতে চলেছি সামনে। তো আপাতত সেটা বলছি না, কারণ এক্সট্রা প্রেশার বাড়িয়ে লাভ নেই আমাদের, যখন যেটা দরকার পড়বে তখন সেটা নিয়ে আলোচনা করব। দেখো, বলা রয়েছে গ্রাফ থিওরি অ্যান্ড প্রেডিকেট ক্যালকুলাস ক্যান বোথ রিপ্রেজেন্ট প্রবলেমস, বাট গ্রাফ থিওরি ডাজ বেটার জব শোয়িং স্ট্রাকচার অফ দ্য প্রবলেম। Concept of node degree is readily apparent with graphing, not at all with predicates. তো বেটার সলিউশন সবসময়, ক্যালকুলাস মানেই অনেকটা ঝামেলা, তো গ্রাফ থিওরি অনেকটা কমফোর্টেবল, এবং যখন আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে আইডেন্টিফাই করার চেষ্টা করি অনেকটাই ইজি টু আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। প্লাস এখানে আরেকটা কথা বলে রাখি, গ্রাফ থিওরির যে শর্টেস্ট পাথ ম্যাথগুলো ছিল আমাদের কিন্তু এই সেমিস্টারও আবার সিআইতে লাগবে কাজের সামনে, তো পারলে ওগুলো আমরা একটু দেখে রাখবো। তো এটা কেন আমরা গ্রাফ থিওরি স্টেট স্পেস সার্চে ইউজ করব সেটারই এখানে কিছুটা মেনশন করা রয়েছে। দুটো প্যারা একবার জাস্ট রিডিং দিয়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা এই অবধি পড়লাম, বুঝলাম। এই সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার যে কনসেপ্টটা আমরা একটু আলোচনা করবো সেটাকে বলা হয় এফএসএম, ফাইনাইট স্টেট মেশিন। তোমাদের অটোমাটার ক্লাস শুরু হয়েছে, তো সেখানে দাঁড়িয়ে হোপফুলি তোমরা অলরেডি এফএসএম সম্বন্ধে ধারণা পেয়েছো, অথবা সামনের ক্লাসগুলোতে পাবে, কারণ এফএসএম ছাড়া তোমার হতেই পারে না আমাদের তোমার অটোমাটা। তো সেখানে সেই এফএসএম, এখানে খুব একটা ম্যাথ আসবে না, অটোমাটাতেই তোমাদের করতে হবে। খালি যেটা বলার, এফএসএমও যখন আমরা ডিজাইন করি সেখানে কিন্তু নোট থাকে এবং দুটো নোটকে কানেক্ট করে আর্ক, তো সেটাও টু সাম এক্সটেন্ট আমরা গ্রাফ হিসেবে তোমার আলোচনা করতে পারি। তো ফাইনাইট স্টেট মেশিনও কিন্তু আমাদের অপটিমাল সলিউশনের দিকে যা যেতে হেল্প করে, তো সেটাই সেই জন্য এটা এখানে মেনশন করা রয়েছে। তো দেখো, বলা রয়েছে এফএসএম ইজ আ ফাইনাইট ডিরেক্টেড কানেক্টেড গ্রাফ হ্যাভিং আ সেট অফ স্টেটস, a set of input values, and a state transition function that describes the effect that the elements of the input stream have on the states of the graph. ঠিক আছে, নেক্সট কি বলা হচ্ছে, এফএসএমস আর ইউজড টু রেকগনাইজ কম্পোনেন্টস অফ আ ফর্মাল ল্যাঙ্গুয়েজ।
এবার চলে আসি, আমরা বেশ কিছু পপুলার এবং ক্লাসিক্যাল প্রবলেম নিয়ে একটু আলোচনা করবো, যেগুলো পরীক্ষার হলে ডিরেক্টলি তুলে দেয়। যেমন টিকট্যাকটো গেম, তোমরা ছোটকালে কাটাছেঁড়া গেম খেলেছো। ধরো ওই একটা ছক কেটে আমরা আইদার 0 অথবা এক্স দিয়ে ফিল আপ করার চেষ্টা করি। তো ডায়াগোনালি অথবা তোমার পরপর যদি 3টে এক্স অথবা 3টে 0 আমরা ফিল আপ করে ফেলতে পারি, তাহলেই আমরা জিতে যাই, যে আগে পারবো। তো সেই টিকট্যাকটো গেম, তোমরা তো এইসব নিয়ে খুব একটা বেশি ইন্টারেস্টেড হও না, খালি সিলেবাসের ভিতরেই থাকতে পছন্দ করো। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা সি প্রোগ্রামিং দিয়ে, জাভা দিয়ে, C++ দিয়ে আমরা বিভিন্ন গেম ডিজাইন করতাম, সফটওয়্যার ডিজাইন করার চেষ্টা করতাম। তো সেসব জায়গায় দাঁড়িয়ে এগুলো যত করবে আস্তে আস্তে সাবজেক্টের প্রতি ভালোবাসা বাড়বে এবং তার সাথে সাথে তোমার ইন্টারেস্টও বাড়বে। তো যাই হোক, তো এই টিকট্যাকটো অথবা 8 পাজেল বলে একটা সিস্টেম আছে, ট্রাভেলিং সেলসম্যান। তোমরা ডিএতে তোমাদের ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো একটা সেলসম্যান প্রোডাক্ট বিক্রি করতে বেরোয়, সে কতটা শর্টেস্ট উপায়ে গন্তব্যে পৌঁছতে পারে, সেই ক্যালকুলেশনটাকে আমরা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের একটা পার্ট হিসেবে আইডেন্টিফাই করি। তো এগুলো প্রত্যেকটাই আমরা তোমার স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন দিয়ে সলভ করতেই পারি। তো আমরা এগুলো নিয়ে একটু হালকা পাতলা এখানে আলোচনা করব। দেখো এখানে বলাই রয়েছে, নট অল স্টেটস আর ট্রিজ, সামটাইমস স্টেটস ক্যান বি রিচড থ্রু মাল্টিপল পাথস, দিস শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট হোয়েন ডিজাইনিং সার্চ অ্যালগোরিদমস, ওয়ান শুড কনসিডার নট অনলি দ্য সলিউশন পাথ বাট দ্য বেস্ট সলিউশন পাথ। যেটাই বলছে, আমাদের কাছে অল্টারনেট প্রচুর সলিউশন থাকতে পারে। যেমন ধরো তোমরা যখন আমাদের সেন্টারে আসো, তোমার সামনে কিন্তু অনেকগুলো পাথ ওপেন রয়েছে। একটা হলো তুমি ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ড হয়ে আসতে পারছো, আর একটা হলো ধরো তুমি টালিগঞ্জ হয়ে আসতে পারছো। তো সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে বেস্ট সলিউশন কি, আমরা তোমার যদি ঠাকুরপুকুর হয়ে আসি, তাহলে আমাদের হয়তো রাস্তা কম পড়বে, খরচা কম পড়বে। সো ইট উইল বি দ্য বেস্ট সলিউশন ফর আস। তো সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু অবশ্যই খালি সলিউশন পাথ দেখলেই হবে না, অপটিমাল সলিউশন বা বেস্ট সলিউশন পাথ আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। তো সেসব জায়গায় দাঁড়িয়েই কিভাবে সেগুলো স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন দিয়ে সলভ করা যেতে পারে, সেগুলো আমরা সামনে আলোচনা করব। তো ক্লাসিক্যাল যে প্রবলেমগুলো আসে পরীক্ষায়, সেগুলো হলো টিকট্যাকটো অথবা 8 পাজেল সিস্টেম অথবা ট্রাভেলিং সেলসম্যান। তো সেগুলো নিয়ে সামনের দিকে আমরা আলোচনা করব, অবশ্যই দেখতে পারবে। দেখো এখানে আরো কিছু কথা বলা রয়েছে। বেসিক সার্চ মেথডস ক্যান পারফর্ম পুয়ারলি ইফ দে আর এক্সস্টিভ, দ্যাট ইজ ইফ দে ল্যাক মেথডস অফ রিডিউসিং দ্য সাইজ অফ দ্য সার্চ স্পেস। তাহলে যদি এমন হয় তুমি প্রবলেমটা সলভ করতে গিয়ে আরো বেশি ঘেটে ঘ করে দিচ্ছ, তো সেই ক্ষেত্রে কিন্তু আলটিমেট সলিউশনে আমরা কোনোদিনও পৌঁছাতে পারবো না, প্রবলেম খালি বেড়েই যাবে। যেমন অনেকেই আমরা আছি, একটা প্রবলেম সলভ করতে গিয়ে আরো নতুন নতুন প্রবলেমের কথা তুলে ধরি। তো সেক্ষেত্রে তাহলে কিন্তু কোনোদিনও অপটিমাল সলিউশনে আমাদের পৌঁছানো যাবে না। আমাদের কতগুলো পসিবল সলিউশন আছে সেগুলোই ফার্স্টে অ্যাজাম্পশন করার চেষ্টা করতে হবে, দেন তার ভিতর থেকে আমাদের বেস্ট সলিউশন খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তো সেটাই এখানে বলা রয়েছে। নেক্সট কি বলা রয়েছে, সার্চ কমপ্লেক্সিটি ক্যান বি রিডিউসড থ্রু টুলস লাইক ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড অ্যান্ড নিয়ারেস্ট নাইবার। তো এই নিয়ারেস্ট নাইবার কাকে বলো, তো ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড প্রসেস কাকে বলে, আমরা সেটা অবশ্যই আইডেন্টিফাই করব। তাও একটু তোমার আলোচনা করার চেষ্টা করি। তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো, তোমার কিন্তু সব থেকে আগে এগিয়ে আসবে ঠিক তোমার পাশে যিনি থাকেন। সে তুমি ফ্ল্যাটে থাকলে তোমার পাশের প্রতিবেশী অথবা পাশের বাড়ি থেকেই কিন্তু আগে এগিয়ে আসবে। তো সেখানে দাঁড়িয়ে আমরা যখন কোনো সলিউশনের দিকে যাওয়ার চেষ্টা করব, ধরো তোমার কোনো একটা রিলেটিভ, তুমি থাকো বেহালাতে, সে থাকে হলো গিয়ে তোমার উত্তরপ্রদেশে। তো সেখানে দাঁড়িয়ে তুমি তাকে ফোন করলে সে হেল্প যত তাড়াতাড়ি করতে পারবে, তার থেকে বেহালাতে তোমার পাশের বাড়ি যে থাকে, সে কিন্তু আরো বেটারভাবে তোমাকে তাড়াতাড়ি এসে হেল্প করতে পারবে। তো সেটা এখানে বলা রয়েছে। আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের সব থেকে নিয়ারেস্ট যে নাইবার থাকবে অথবা সলিউশন থাকবে, সেটাকেই আগে অ্যানালাইজ করার। তো সেটাই যদি অপটিমাল সলিউশন দেয় অথবা তার কাছাকাছি আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে আমরা সেটা ধরেই এগোবো। আর নাহলে দেন আমাদের অল্টারনেট কিছু ভাবতে হবে। নেক্সট কি বলছে, ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড, কাটস অফ ব্রাঞ্চেস হোয়েন এ সেট বাউন্ড ইজ সারপ্লাস। তোমরা বাইনারি সার্চ করেছো, আমরা প্রত্যেকবার তোমার প্যারেন্ট নোটের সাথে চেক করি, ভ্যালুটা মিলে যদি যায় তাহলে প্রিন্ট করে দিই যে নাম্বার ইজ ফাউন্ড, আর না হলে আমরা খুঁজে দেখি সেটা ওই রুট নোটটা মানে নোটটা থেকে, প্যারেন্ট থেকে তোমার ভ্যালুটা ছোট বা বড় হচ্ছে কিনা। ছোট হলে লেফট সাইডে চলে আসে, আর বড় হলে রাইট সাইডে চলে যায়। তাহলে যদি লেফট সাইডে চলে আসে, তাহলে রাইট সাইড আমাদের চেক করা দরকার পড়ছে না, আর রাইট সাইড চলে গেলে লেফট সাইড চেক করা দরকার পড়ছে না। তো ফার্স্টেই আমরা ট্রিটাকে কাট অফ করে দিচ্ছি, আর এতে কি হচ্ছে সুবিধে, আমাদের সার্চিং টাইমও কিন্তু কমে যাচ্ছে। তো ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড মেথড এটাকেই বলা হয়। ঠিক আছে, তো যতটা দেখতে পাচ্ছ এখানে বেসিক কিছুটা আমরা আলোচনা করেছি যে কিভাবে আমরা স্টেট স্পেস সার্চ অথবা টেকনিক নিয়ে কাজ করতে পারি। তো প্যারাটা একবার একটু রিডিং দিয়ে নাও।
কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো এআই এর আলটিমেট তোমার ডেস্টিনেশনই হলো টু সলভ আ মেথড উইদাউট মেকিং ইট মোর লেন্দি অর কমপ্লেক্স। ঠিক আছে, তো যত তাড়াতাড়ি আমরা অপটিমাল সলিউশনে পৌঁছতে পারবো শর্টকাট পদ্ধতিতে, ততই বেটার আমাদের জন্য সেটা। কারণ আমাদের কারোর হাতে খুব বিশাল সময় নেই, আমাদের সময়ও লিমিটেড, আমরা ওয়েট করা থাকা পছন্দই করি না। তো সেখানে দাঁড়িয়ে যত ফাস্ট অপটিমাল সলিউশনে পৌঁছতে পারবে এবং যে অ্যালগোরিদম অথবা টেকনিক আমাদের সেই জায়গাটা অ্যাচিভ করতে সাহায্য করবে, দিস ইজ স্টেট স্পেস বেস্ট স্পেস মেথড হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো হোপফুলি এটুকু আমরা পড়লাম, একটু এগোই ফার্স্ট সামনের দিকে। তো নানা রকমের তোমার স্ট্র্যাটেজিস অথবা তোমার টেকনিক্স রয়েছে যখন আমরা স্টেট স্পেস সার্চ নিয়ে আলোচনা করি, বা সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। ফার্স্ট যে পদ্ধতিটা আমরা আইডেন্টিফাই করতে চলেছে, এগুলো থেকে কিন্তু পরীক্ষার হলে কোশ্চেন, প্রত্যেকটা টপিক এখানে ইম্পর্টেন্ট, কোথা থেকে কোশ্চেন দেবে আমরা কেউই জানি না, তো আমাদের সবই পড়ে যেতে হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমার রিচ অ্যান্ড নাইটের হোপফুলি তোমরা লাইব্রেরি থেকে রেফারেন্স বই তুলে নিয়েছো। তো একটা এআই এর রেফারেন্স বই অবশ্যই থাকা বাড়িতে বেটার, যদিও তোমাদের যা সিলেবাস একটা বই দিয়ে কভার হবেই না, তো নোট তো আমাদের থাকবেই। নোটে খুব ডিটেলড ভাবেই আমি এগুলোকে বর্ণনা করেছি, যার এরপরে এমএসসি অথবা এমসি এর চিন্তা ভাবনা করছো, সেখানেও তোমাদের এআই রয়েছে সিলেবাসে, তো এই নোটগুলো কিন্তু তখনও কাজে লাগবে। তো তোমরা লাইব্রেরি থেকে পারলে বইটা তুলে নেবে, অথবা আমাকে তো সফট কপি আছে, আমাকে গ্রুপে জানিও, আমি শেয়ার করে দেবো। তো সবার আগে আমরা যে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব সেটা হলো ডেটা ড্রাইভ অ্যান্ড গোল ড্রিভেন সার্চ। তো তার আন্ডারে সাব ক্যাটাগরি হলো ডেটা ড্রিভেন সার্চ, যেটা কোনো সময় আমরা ফরওয়ার্ড চেইনিং হিসেবে আইডেন্টিফাই করি। দেখো কি বলেছে, টেক্স ফ্যাক্ট অফ প্রবলেম অ্যান্ড অ্যাপ্লাইজ রুলস অর লিগাল মুভস টু প্রডিউস নিউ ফ্যাক্ট লিডিং টু গোল। তো দেখো, আমরা যখন কোনো একটা কাজ করি, আমরা সবসময় সেটা নিয়ে যদি আমাদের কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে থাকে ওই ধরনের, একদম ওই ধরনের কাজের অথবা সিমিলার কাজের, তো সেই কনসেপ্টগুলোকে ইউজ করে কিন্তু আমরা এই নতুন প্রবলেমটাকে সলভ করে এগোনোর চেষ্টা করি নতুন কোনো একটা ফ্যাক্টের দিকে অথবা নতুন কোনো একটা সলিউশনের দিকে। যেমন ধরো, তোমরা এখনো 6 সেমিস্টারে পরীক্ষায় বসোনি, কিন্তু তোমরা অলরেডি 5টা সেমিস্টার পরীক্ষায় বসেছো। তো সেগুলোই তোমাদের হাতে কিছু রুলস এবং তোমার লিগাল মুভস রয়েছে, যে তোমরা জানো যে পরীক্ষার খাতায় কিভাবে অ্যাটেম্প করতে হবে, কিভাবে লিখলে বেটার মার্ক আসবে, অথবা খাতার ফার্স্ট পেজ কী করে ফিল আপ করতে হবে, অথবা কী কী রুলস আছে পরীক্ষার হলে, সেটা অলরেডি তোমরা জানো। তো সেগুলোকে ইউজ করেই তোমরা নতুন এই সেমিস্টারে যে পরীক্ষাগুলোতে বসবে, সেগুলোকে তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করবে, পুরো নতুন ফ্যাক্ট জেনারেট করার চেষ্টা করবে, এবং ফাইনালি যখন 6 সেমিস্টারে পরীক্ষা আমাদের শেষ হয়ে যাবে, আমরা পুরো 3 বছরের রেজাল্ট আমাদের হাতে পাবো, যেটা আমাদের আলটিমেট গোল। তো এইভাবে যখন এখানে আমরা এই যে আগের এক্সপিরিয়েন্সগুলো, কম্পিউটার তো আর এক্সপিরিয়েন্স করতে পারে না, ওর কাছে ডেটাই রয়েছে। তো ওর কাছে যত প্রিভিয়াস ডেটা থাকবে কোনো একটা পার্টিকুলার প্রবলেমের অথবা সলিউশনের, তো সেগুলোকে অ্যানালাইজ করবে, করে সেখান থেকে নতুন ফ্যাক্টে যাওয়ার চেষ্টা করবে, করে তার উপর বেস করে আবারও যখন আরও এগিয়ে যাবে সামনে, ওর কাছে যে প্রিভিয়াস ডেটাগুলো তৈরি হচ্ছে তার উপর বেস করে অ্যানালাইজ করে ওর নতুন স্টেটে যাওয়ার চেষ্টা করবে, এইভাবে আলটিমেট গোলে পৌঁছানোর চেষ্টা করে। সো এই কারণে এটাকে বলা হচ্ছে ডেটা ড্রিভেন সার্চ। তো প্রথম প্যারাটা একবার একটু পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। এই তোমাদের আমার আগামীকাল কোনো ক্লাস আছে? না স্যার। ও, তোমাদের তো অটোমেটিক ক্লাস, সরি। আচ্ছা, তো আমরা হোপফুলি এটা বুঝলাম, আর এই শুক্রবার কিন্তু আমাদের ক্লাস অবশ্যই হবে। তো তোমরা সেন্টারে চলে আসবে, 5টা দিয়েই ক্লাস হবে। তো আরেকবার বলে রাখি, এই সপ্তাহের
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্লাস আমাদের প্রজেক্টের ক্লাসে কিন্তু আমি সবার ডিএফডি ইআরডি চেক করবই এবং মেশিনে চেক করব। আর তার সাথে সাথে সবাই তো আজকে ক্লাসে অ্যাটেন্ড করছো না, রেকর্ডিং হোপফুলি শুনবে, সবার কিন্তু তোমার এসডিএলসি কি তোমরা চিন্তা ভাবনা করেছো সেটা ভেবে আসবে, সেটা নিয়ে আমি ওখানে অ্যানালাইজ করব, কারণ প্রজেক্টের উপর বেস করে এসডিএলসি চেঞ্জ হয়। তো সেটা অনেক সময় আমরা ঠিকঠাকভাবে অনুধাবন করতে পারি না, কারণ যেহেতু তোমাদের এক্সপিরিয়েন্স কম। তো সেখানে দাঁড়িয়ে সেটা নিয়েও আমি ওদিন আলোচনা করব, কারণ আমাদের ডকুমেন্টেশনে কিন্তু এসডিএলসি দিতেই হবে। সেটা তোমরা যে ডকুমেন্টটা আমি পাঠিয়েছি, আর পাঠাবো না, মোটামুটি অনেকগুলোই তোমাদের পাঠানো হয়েছে, স্ট্যান্ডার্ড ডকুমেন্টগুলোই পাঠিয়েছি আমি। তো ওগুলো ফলো করো, বুঝতেই পারবে যে আমাদের ডকুমেন্টেশন কীভাবে রেডি করতে হবে। তো তাও নিজেদের একটা ইউনিকনেস রাখার চেষ্টা করবে। তো কোথায় কোথায় আমরা তোমার ডেটা ড্রিভেন সার্চ করতে পারি, এবার সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথম হলো আমরা অল অর মোস্ট অফ ডেটা ইজ গিভেন ইন প্রবলেম স্টেটমেন্ট। আর সোজা কথা বলতে ডেটা ড্রিভেন মানে যদি আমার হাতে প্রপার ডেটা না থাকে আমি জীবনেও সলিউশনের দিকে যেতে পারবো না বা অপটিমাল সলিউশনের দিকে যেতে পারবো না। তো যখন আমাদের প্রবলেম, যে প্রবলেমটা রয়েছে তার সম্পর্কে সব রকমের ডেটা অ্যাভেলেবেল থাকবে, তো সেখানে দাঁড়িয়েই কিন্তু আমরা কাজ করতে পারবো। যেমন জিওলজিস্টরা কিন্তু যখন বিভিন্ন তোমার অ্যালগোরিদম দিয়ে অথবা প্রোগ্রাম দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করে কোন এরিয়াতে তোমার কতটা মিনারেল, মানে ধরো তেল বা বিভিন্ন খনিজ আছে, সেক্ষেত্রে কিন্তু সেই এরিয়া সম্বন্ধে তাদের প্রপার আগে ডেটা থাকতে হবে। দেন সফটওয়্যারে সেটাকে অ্যানালাইজ করে আমরা নতুন কোনো জায়গা প্রেডিক্ট করতে পারি যে হ্যাঁ এখানেও মিনারেল আমাদের পাওয়া যেতে পারে। তো সেই এরিয়া সম্পর্কে যদি আমাদের প্রপার ইনফরমেশন না থাকে আমরা কিন্তু বেটার সলিউশনের দিকে যেতে পারবো না। তো ফার্স্ট হলো এটা। নেক্সট কি বলা রয়েছে, লার্জ নাম্বার অফ পোটেনশিয়াল গোলস বাট ফিউ রুলস টু ইউজ গিভেন ফ্যাক্ট। এটা তোমার ডেন্ট আরএল। তো এটা একটা অ্যালগোরিদম, সামনে আমরা দেখব সেটা কি পরে যখন আইডেন্টিফাই করব। তো ফাইন্ডিং মলিকুলার স্ট্রাকচার বেসড অন ফর্মুলা। তো আমাদের অনেক সময় এমন ব্যাপার চলে আসে যে আমাদের হাতে হয়তো প্রচুর গোল, আমরা আগে থেকেই জানি যে হ্যাঁ এই সলিউশনে পৌঁছতে পারি আমরা, কিন্তু আমাদের হাতে ততটা ডেটা নেই, মানে পাস ডেটা নেই যে কি করে পৌঁছাবো। তো সেই ক্ষেত্রেও কিন্তু ডেটা ড্রিভেন অ্যালগোরিদম আমাদের ব্যাক ক্যালকুলেশন করতে হেল্প করতে পারে, এটাকে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং বলি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দুটো দিক থেকে ভাইস ভার্সাও কাজ করতে পারে। ধরো আমাদের কাছে গোল জানা আছে যে আলটিমেট এই গোল আমরা পাবো, কিন্তু আমাদের হাতে সেই বেটার সলিউশন নেই, তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাক ক্যালকুলেশন করে করে আসতে হবে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ডেটা ড্রিভেন অ্যালগোরিদমস হেল্প করে। আর লাস্ট কি বলা হচ্ছে, ডিফিকাল্ট টু ফর্ম গোল হাইপোথিসিস। তো ফাইনালি যদি আমাদের সামনে এমন চলে আসে যে আমরা আলটিমেটলি বুঝতেই পারছি না গোল কি হবে, কিন্তু আমাদের হাতে প্রচুর ডেটা রয়েছে, রুলস, এবং তার সাথে সাথে তোমার কিভাবে তোমার কি কি পসিবল গোলস আসতে পারে তার থিওরিটিক্যাল চিন্তাভাবনাগুলো রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমরা বেটার সলিউশনের দিকে যেতে পারি যদি আমরা ডেটা ড্রিভেন অ্যালগোরিদম ইউজ করি। তাহলে পরীক্ষার হলে কোয়েশ্চেন আসতেই পারে যে হোয়েন টু ইউজ ডেটা ড্রিভেন অ্যালগোরিদম অর ফরওয়ার্ড চেইনিং, ইউ হ্যাভ টু রাইট দিস 3 পয়েন্টস। তো একবার পড়ে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা এতটা পড়লাম। এবার নেক্সট যে আমরা স্ট্র্যাটেজিটা দেখতে যদি সেটাকে বলা হচ্ছে তোমার গোল ড্রিভেন সার্চ। তো অনেকটাই তোমরা বুঝে গেছো কিরকম হতে পারে, এটা কোনো সময় ব্যাকওয়ার্ড চেইনিং বা রিভার্স ইঞ্জিনিয়ারিং আমরা বেসিক্যালি বলি। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা কি করে, এখানে দেখো বলাই রয়েছে ইউজেস ইনফরমেশন অ্যাবাউট গোল, ফাইন্ডস রুলস রিকোয়ার্ড টু প্রডিউস গোল অ্যান্ড কন্ডিশন নেসেসারি ফর দিস রুলস। তো এই ক্ষেত্রে আমাদের সলিউশন জানা। আচ্ছা একটু ধরো তো, একটা কল এসেছে।
হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াচ্ছি। আচ্ছা, বললো মামা। ওকে মামা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনার শরীর ভালো আছে তো? ঠিক আছে মামা, বলে দেবো। ওকে। আচ্ছা, তো এবার আমরা যেটা হলো গোল ড্রিভেন সার্চ মানে ব্যাকওয়ার্ড চেইনিং, বা সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো সবার আগে উম, এখানে আমরা কি জানি, অলরেডি আমরা সলিউশন জানি, সেখান থেকে আমরা প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। বলতো স্যার খালি খালি কেন কষ্ট করে প্রবলেম খুঁজে বের করবো? প্রবলেম জানাটা সবসময় খুব দরকার, নাহলে কিন্তু জীবনেও কিন্তু আরো বেটার সলিউশন আমরা যেতে পারবো না। তো ধরো যে গোলে আমরা এই মোমেন্টে রয়েছি, হয়তো এমন হতেই পারে সেই গোল থেকে আরো বেটার গোল আমরা পেতেই পারি। তো সেই ক্ষেত্রে যদি প্রবলেমের, যেমন ধরো যখন একটা খুন হয়, তোমরা নিচে বিভিন্ন থ্রিলার মুভিগুলো দেখো, তখন কিন্তু কাহিনীগুলোকে সাজিয়ে সাজিয়েই রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হয় যাতে খুনির কাছে পৌঁছানো যেতে পারে। তো আমাদের অবশ্যই কিন্তু ব্যাকওয়ার্ড চেনিং দরকার পড়ে, বিশেষ করে যখন আমরা কোনো কিছু রিসার্চ করি, অথবা পোস্টমর্টেম করার চেষ্টা করি, অথবা ফরেন্সিক তোমার অ্যানালাইসিসগুলো করার চেষ্টা করি। সো এটারও কিন্তু প্রচুর ভ্যালুয়েশন রয়েছে। তো ডেফিনেশনটা একবার পড়ে নাও। তো কোথায় কোথায় তোমার গোল ড্রিভেন সার্চ সাজেস্টিভ, এবার আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো তার আগে আরেকবার রেসপন্স করি, সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? ঘুমিয়ে পড়নি তো? হ্যালো। ও আচ্ছা, দেখছি তাহলে। এই সবাই শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, আবার কোনো কারণে মিটিং থেকে লিভ হয়ে গেছিলাম আমরা, মানে আমরা না, আমি। এই নেটওয়ার্কটা মাঝে মাঝে খুব ভোগাচ্ছে। তো কতটা গল্প শুনেছিলে বলো, রেসপন্স করো। আমরা স্যার গোল তোমার, ড্রিভেন চলছিল। আচ্ছা, তো গোল ডিভাইনের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম আমি, সাধারণত ধরো আমরা যখন কোনো একটা খুন থেকে দেখবে, পুলিশেরা কিন্তু আগের কাহিনীগুলোকে সাজানোর চেষ্টা করে, করে খুনির কাছে পৌঁছানোর চেষ্টা করে। তো এটা কিন্তু আমাদের গোল হলো খুনটা হয়েই গেছে, সেখান থেকে আমাদের কিন্তু ব্যাক ট্র্যাক করে পুরোনো কাহিনীটাকে আমরা নতুন করে তৈরি করার চেষ্টা করি, যাতে আমরা খুনিকে আইডেন্টিফাই করতে পারি, যে ক্লুগুলো সে ফেলে গেছে সেগুলোকে আইডেন্টিফাই করে তার কাছে পৌঁছানোর চেষ্টা করি। তো এইসব জায়গায় কিন্তু তোমার গোল ড্রিভেন সার্চ কাজ করে। তো ব্যাকওয়ার্ড চেইনিং কিন্তু আমাদের সবসময় জানা দরকার পড়ে, এবং অনেক সময় যেটা বলছিলাম, আমাদের হয়তো গোল জানা থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বা গোল জানা থাকলে এমন হতেই পারে আরও তার থেকে বেটার গোল আমরা অ্যাচিভ করতেই পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যদি ভালোভাবে আমরা প্রবলেমটাই না জানি, সেই ক্ষেত্রে কিন্তু আর বেটার গোলের দিকে যাওয়া কখনোই যাবে না। তো সেখানে দাঁড়িয়ে আমাদের ব্যাক ট্র্যাকিং এর দরকার পড়ে। অনেক সময় দেখবে তোমরা যখন ডাক্তার দেখাতে যাও, তো ডাক্তাররা কিন্তু তোমার ফ্যামিলি হিস্ট্রিতে এই রোগ, তোমার ধরো যে রোগের জন্য তুমি গেছো কার কার আছে, সেগুলো কিন্তু আইডেন্টিফাই করে নেওয়ার চেষ্টা করেন। তো এগুলো কিন্তু ব্যাকওয়ার্ড চেইনিং, তাতে আরও বেটার সলিউশনের দিকে যাওয়া যেতে পারে। তো কোথায় কোথায় আমরা গোল ড্রিভেন সার্চ ইউজ করতে পারি সেগুলো এখানে একটু পয়েন্ট করে মেনশন করা রয়েছে। যেমন ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি গোল, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ স্যার। তো যেটা হলো কোথায় কখন কখন সাজেস্টিভ, প্রথম হলো গিয়ে তোমার গোল হাইপোথিসিস ইজ গিভেন অর ইজিলি ডিটারমাইন্ড। তো গোল তো অবশ্যই জানা থাকবে আমাদের, নাহলে আমরা ব্যাক ট্র্যাক করবো কি করে, কিছু তো জানা থাকতে হবে।
আদার প্রবলেম জানা থাকতে হবে, তাহলে ফরওয়ার্ড চেইনিং করবো, আর আদার গোল জানা থাকতে হবে, তাহলে ব্যাকওয়ার্ড চেইনিং করবো। নেক্সট হলো দেয়ার আর লার্জ নাম্বার অফ রুলস ম্যাচিং ফ্যাক্ট অফ সিস্টেম which would lead to many conclusions starting with goal eliminates many wrong branches। তো হতেই পারে যে একটা গোল অ্যাচিভ করতে গেলে অনেক আমাদের ভুলভাল ডিসিশনও হয়েছে, তো সবগুলোই আমাদের জানা থাকলেও আমাদের প্রবলেম আইডেন্টিফাই করতে আরও সুবিধা হবে। নেক্সট হলো প্রবলেম ডেটা আর নট গিভেন অ্যান্ড মাস্ট বি ডিটারমাইন্ড বাই সলভার। ঠিক আছে, তো সেটাই দেখো এখানে বলা হচ্ছে, দেখো একটা এক্সাম্পল হিসেবে ডক্টর অনলি অর্ডার্স টেস্ট হি থিংস উইল কনফার্ম ডায়াগনোসিস, হি ডাজ নট অর্ডার এভরি টেস্ট। তো ডাক্তার কখনো কিন্তু সব টেস্ট তোমাকে করতে দেবে না, সে কিছু টেস্ট করতে দেবে, মানে সেটাই হলো আমাদের গোল। সেখান থেকে সে তোমার প্রবলেম আইডেন্টিফাই করার চেষ্টা করছে যে কী রোগ তোমার হয়েছে। তো ডাক্তাররাও কিন্তু বেসিক্যালি তোমার ব্যাকওয়ার্ড চেইনিং প্রসিডিওর ফলো করে। তো যতটা দেখতে পাচ্ছ একবার একটু পড়ে নাও। তো হোপফুলি আমরা পড়লাম। তো এগিয়ে যাই আমরা সামনের দিকে। তো এই অবধি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সবাই একটু দেখে নাও, নোটটা অলরেডি তোমাদের আমি প্রোভাইড করে দিয়েছি, কোনো ফার্দার কোয়েশ্চেন থাকলে করে নিতে পারো। তো 3টে প্রবলেম হোপফুলি পড়ে নিলে। তো এবার আমরা চলে আসি নেক্সট যে স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করব, মেইন ক্যাটাগরি, যেটা হলো ইমপ্লিমেন্টিং গ্রাফ সার্চ। তো সেটা নিয়ে এবার আমরা একটু আলোচনা করি। তো এর ভিতরে অনেকগুলো কিন্তু তোমরা এর আগেও জেনে এসেছো, আবার কিন্তু এই সেমিস্টারেও লাগবে। প্রথম হলো ডেপথ ফার্স্ট অ্যান্ড ব্রেথ ফার্স্ট সার্চ, বিএফএস অ্যান্ড ডিএফএস, যে দুটো তোমার গ্রাফ থিওরি যেমন ইন্টিগ্রাল পার্ট, আমাদের এআই এর কিন্তু ইন্টিগ্রাল পার্ট। তো সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু তোমার ডেপথ ফার্স্ট সার্চ অ্যান্ড ব্রেথ ফার্স্ট সার্চ এগুলো নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে, এবং নতুন করে আবার এর উপর বেস করে কিন্তু ম্যাথও আসবে আমাদের। তো সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু অবশ্যই তোমার এই দুটো অ্যালগোরিদম আবার একটু পুরোনো সিলেবাস থেকে দেখে নিতে হবে। যদি কোনো ফার্দার প্রবলেম থাকে অথবা ভুলে গিয়ে থাকি জানাবে, আমি আর দরকার হলে আরেকবার রিপিট করবো, যদি এই নোটে রয়েছে আমাদের রিপিটেশন হবে। সবাই আমাদের কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। তো এটা ঠিকমতো শুনে নিলে তার মানে কিন্তু আমাদের, এটা আমি কনফার্ম করলাম যে তোমরা বাড়িতে পড়ছো, তাহলে এই দুটো একবার একটু পড়ে নেবে। তো এবার আমরা চলে আসি আর কি কি অ্যালগোরিদম রয়েছে, যেমন একটা রয়েছে ব্যাক ট্র্যাক অ্যালগোরিদম। তো কি বলে, স্টোরস আনপ্রসেস স্টেটস, ডেট স্টেটস অ্যান্ড নোটস টু কিপ ট্র্যাক ইন অফ হুইচ হ্যাভ বিন সার্চড, হুইচ আর ব্যাড অ্যান্ড হুইচ হ্যাভ নট বিন ভিজিটেড, অ্যাভয়েডস রিপিটিভ তোমার লুপিং। তো ব্যাকট্র্যাক অ্যালগোরিদম একটা অ্যালগোরিদম আছে, যেটা আমাদের, দেখো সবসময় যে আমরা ভালো জিনিসের দিকে ভাববো তা না, এমন হতে পারে একটা সলিউশনে পৌঁছতে গেলে আমরা অনেক ভুল করি। যেমন আমাদের টমাস আলভা এডিসন, উনি বলেই গেছিলেন যে উনি সারা জীবনে কয়েক লাখ ট্রাই করেছেন, বেশিরভাগই ফেইল হয়েছে, তারপরে গিয়ে উনি সাকসেস পেয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে ফেইলিওর থাকবে, যত বেশি ফেইলিওর আমাদের হবে তত আমরা সাকসেসে আর বেটার সাকসেসে পৌঁছতে পারবো। তো যখনই এরকম আমরা কোনো একটা প্রবলেম থেকে তার বলে যাওয়ার চেষ্টা করি, এমন হতেই পারে ফার্স্টে যে পদ্ধতিতে আমরা চিন্তা ভাবনা করলাম সেটা ভুল। তো এগুলোকে আমরা বলি বেসিক্যালি তোমার তোমার ডেট স্টেট। আর তার সাথে সাথে ধরো অনেক হতেই পারে, ধরো একটা পদ্ধতি তুমি আগে অ্যাপ্লাই করেছিলে, তো নেক্সট টাইম আমি সেই পথে যেতে চাই না, কারণ ধরো সেটা দিয়ে আমরা বেটার সলিউশনে পৌঁছতে পারিনি। তো সেটাকে আমরা অনেক সময় অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু তার জন্য তো ইনফরমেশন স্টোর রাখতে হবে। তো সেটাই বলা হচ্ছে অ্যান্ড নোটস টু কিপ ট্র্যাক অফ হুইচ হ্যাভ বিন সার্চড। আর এমন হতে পারে কিছু স্টেট আনপ্রসেসড রয়েছে, মানে এখনও আমরা ভিজিট করিনি, হয়তো সেগুলো আমাদেরকে বেটার সলিউশনে নিয়ে যেতে পারে। তাহলে এই ধরনের যখন নোটগুলোকে আমরা আইডেন্টিফাই করি, এই কাজগুলোকে পুরো স্টোর করে অথবা এই ধরনের ডেটা স্টোর করে ব্যাকট্র্যাক অ্যালগোরিদম। তো পুরোটা একবার পড়ে নাও ব্যাকট্র্যাক অ্যালগোরিদমে, যদি কোনো কোশ্চেন থাকে করে নেবে।
তো হোপফুলি আমরা পড়লাম। এখানে শর্টে ডেপথ ফার্স্ট অ্যান্ড ব্রেডথ ফার্স্ট সার্চ সম্বন্ধে মেনশন করা রয়েছে, যদিও আমি বাড়িতে পড়তে বললাম, কিন্তু সিআই এর অ্যাসপেক্টে কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো বলা রয়েছে along with such direction algorithms need an order in which to examine states. Right now we look at depth first and breadth first search at example of ordering. ফার্স্টে আসি, তোমার ডেপথ ফার্স্ট সার্চ কিভাবে আমাদের কাজ করে দেখে নাও। দেখো অ্যানালাইজেস চিলড্রেন বিফোর শিবলিং। শিবলিং মানে কি বুঝি, ধরো একটা প্যারেন্ট থেকে দুটো নোট বেরিয়েছে, তো এগুলোকে আমরা এই যে দুটো নোট বেরিয়েছে, ধরো একটা তুমি বাইনারি ট্রি এর কথা ভাবছো, একটা লেফট চিলড্রেন রয়েছে, একটা রাইট চিলড্রেন রয়েছে, এদেরকে আমরা শিবলিং বলতেই পারি। তো সেটা বলা হচ্ছে অ্যানালাইজেস চিলড্রেন বিফোর শিবলিং, দ্য লিস্ট অফ আনপ্রসেস নোটস ইন মেইনটেইন ইন আ লিফো। যা সোজা কথা বলতে ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগরিদম যেভাবে কাজ করে সেটাই বলা রয়েছে। অর স্ট্যাক ফ্যাশন whereby newly discovered notes children are processed first। আমরা ডেপথ ফার্স্ট কি জানি, একদম ভিতরে চলে যাই, গিয়ে দেন সার্চ করে করে উপরে উঠি, মানে আগে একদম ভিতরে চিলড্রেন সার্চ হয়, দেন তার উপরের লেভেল সার্চ হয়, তো সেটাই বলা রয়েছে। তো নিচে একটা ইমেজ দেওয়া রয়েছে যেখানে আমরা ডেপথ ফার্স্ট সার্চ দেখতে পারবো। তার আগে যতটা দেখতে পাচ্ছি স্ক্রিনে একবার একটু পড়ে নাও, কারণ আমরা যেটুকু যা পড়বো চেষ্টা করবো সেই সপ্তাহে সেই জিনিসটাকে পুরো একদম তার উপর গ্রিপটাকে তৈরি করতে, কারণ কি বললাম অনেকটাই বড় সিলেবাস, অনেক জিনিস আমাদের শিখতে হবে। হোপফুলি আমরা পড়লাম। এই যে নিচে ছবিটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা একটা গ্রাফ হিসেবে ফার্স্ট আইডেন্টিফাই করছি, ট্রি ফরম্যাটেই রয়েছে, আমরা জানি ট্রিও ওয়ান কাইন্ড অফ গ্রাফ। তো এখানে বিএফএসটা কিভাবে কাজ করছে আমরা একটু শর্ট আরেকবার দেখে নেওয়ার চেষ্টা করি। তো সবার আগে দেখো আমরা শুরু তো করতেই হবে রুট থেকে, ফার্স্টে 1 নাম্বার ভিজিট করব, দেন আনপ্রসেস নোট রয়েছে এখানে 7, 2, 7, 8, সেগুলোকে ধরো আইডেন্টিফাই করলাম। দেন আমরা নোট 2তে যাবো, গিয়ে ওর সাথে যেগুলো অ্যাটাচড রয়েছে মানে 3, 6, তার সাথে সাথে ওই লেভেলে যেগুলো রয়েছে 7, 8, সেগুলোকে আইডেন্টিফাই করলাম। দেন 3টাকে নেক্সট সার্চ করলাম, কারণ ডেপথে যেতে হচ্ছে। 4, 5 পেলাম, সেই তার সাথে সাথে উপরে যেগুলো ছিল তোমার 6, 7, 8 ওগুলো তো অ্যাটাচ রয়েছেই।
সো অন এইভাবে আস্তে আস্তে আমরা প্রত্যেকটাকে নোট আনপ্রসেস নোটকে আগে আইডেন্টিফাই করার চেষ্টা করলাম, করে আসল কাজটা শুরু হবে 4 থেকে, যেহেতু এটা ডিএফএস হিসেবে আমরা আইডেন্টিফাই করছি। তো এখানে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা তোমার ডেথ ফার্স্ট সার্চ নিয়ে কাজ করি। তো স্টেপগুলো একবার একটু দেখে নাও। তো হোপফুলি আমরা পড়লাম, এগিয়ে যাই সামনের দিকে। দেখো এখানে আমরা তোমার স্টেট স্পেস সার্চে কিভাবে ইউজ করতে পারি সেটাও মেনশন করা রয়েছে। The space uses of depth first search is a linear function of the length of the path. So if nodes have an average of b children, the total space uses is b into n, and to go n levels deep. Depth first search may not find the shortest path to a goal state because the children on the path it's searching may loop back to a goal on a previous level. তাই তো হয়, একদম লোয়ার লেভেল থেকে আস্তে আস্তে উপরের দিকেই উঠি। This method would have no way of knowing this. তো এটা একটা সমস্যা আমাদের সামনে চলে আসে যখন আমরা তোমার ডেপথ ফার্স্ট সার্চ নিয়ে কাজ করি। তো যতটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবার একটু পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে পড়ে নেবে। তো হোপফুলি আমরা পড়লাম। দেখো এবার বলা রয়েছে হোয়েন টু ইউজ ডেপথ ফার্স্ট। দেখো বলা হচ্ছে ইফ সলিউশন পাস ইজ এক্সপেক্টেড টু বি লং, DFS will get into deep search quickly and will not suck off memory but by storing sibling. তো যেহেতু ডিএফএস এর সব থেকে বড় সুবিধা যেটা হলো তোমার সিবলিং না, আগে চিলড্রেনকে সার্চ করে। তো এই ক্ষেত্রে দেখো যে 7-8টা কিন্তু ফার্স্টে সার্চ হচ্ছিল না, আমরা ডেপথে চলে যাচ্ছিলাম। তো সেখানে দাঁড়িয়ে অনেকটাই মেমোরি আমাদের সেভ করতে সাহায্য করে যখন আমরা ডিএফএস ইউজ করি। এবং তার সাথে সাথে যখন প্রচুর ব্রাঞ্চেস থাকে, আমাদের সব ব্রাঞ্চে যাওয়ার দরকার পড়ে না, আমরা পার্টিকুলার একটা সলিউশন খোঁজার চেষ্টা করছি, তার দ্বারা প্যারালাল অনেক অল্টারনেটিভ ওয়ে আমরা দেখতে পাচ্ছি, বা সবগুলোই আমাদের অপটিমাল সলিউশন দেবে এমন কোনো হয়তো তোমার সম্ভাবনা। তো সেই ক্ষেত্রে সেগুলোকে বাদ দেওয়ার জন্য আমরা ইউজ করতে পারি ডিএফএস।
তো হোপফুলি আমরা পড়লাম। এবার আমরা চলে আসি, নেক্সট হলো বিএফএস। এটা কি করে? ইট অর্ডার্স স্টেট টু বি প্রসেসড লেভেল বাই লেভেল, এক একটা লেভেল ধরে ধরে যাবে। তো সিবলিংস আর অ্যানালাইজ বিফোর চিলড্রেন। তো এখানে যেহেতু একটা লেভেল ধরেই যাচ্ছে, তাহলে একটা প্যারেন্টের যে কটা তোমার চিলড্রেন রয়েছে সেগুলোকে তো আমরা সিবলিং বলি, পুরো সিবলিংগুলো আগে স্ক্যান হবে, এই জন্য থেকে ব্রেথ ফার্স্ট সার্চ বলা হচ্ছে বা বিএফএস বলা হচ্ছে। This ordering is FIFO and act as a queue. The following image illustrate this method. কি করে হয় দেখতেই পাচ্ছি। ফার্স্টে দেখো বলা হয়ে গেল দ্য চিলড্রেন অফ স্টেট ওয়ানে তিনটা চিলড্রেন দেখতে পাচ্ছি, 2, 3, 4। তো এগুলো আগে স্ক্যান হবে, সেগুলোকে তোমার আনপ্রসেস নোট হিসেবে আইডেন্টিফাই করবে। দেন 2 অ্যানালাইসিস হবে, তার দুটো চিলড্রেন রয়েছে 5, 6, সেটা অ্যানালাইসিস হবে, সেগুলো কিউতে অ্যাড করা হচ্ছে। দেন 3 নাম্বার ও করবে তার কোনো চিলড্রেন আছে কিনা, দেন 4 স্ক্যান করে তার যে চিলড্রেন আছে সেগুলোকে স্ক্যান করবে। তো এইভাবে ও লেভেলগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবে। ঠিক আছে, তো যতটা স্ক্রিনে দেখতে পাচ্ছ একবার একটু করে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। যেহেতু বিএফএস ডিএফএস আমরা এর আগে করেছি, এই জন্য আমি খুব ডিটেলটা আপাতত গেলাম না। তো হোপফুলি পড়লাম। তো এখানে বলাই রয়েছে দ্য স্পেস ইউজেস অফ ব্রেথ ফার্স্ট সার্চ ইজ অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন। দেখো প্রচুর ডেটা যেহেতু সেভ করতে হচ্ছে, তো এক্সপোনেনশিয়াল ফাংশন তো লাগবে, বারবার ঘুরে ঘুরে শিবলিংগুলোকে সেভ করছে। exponential function of the length of the path, since it adds all nodes on a level to the queue before moving to the next level. তো এই কারণে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন ইউজ করা দরকার পড়ে। ইফ নোডস হ্যাভ অ্যান অ্যাভারেজ অফ বি চিলড্রেন, দেয়ার উইল বি বি টু দি পাওয়ার এন স্টেট অন লেভেল এন। ঠিক আছে, তো কখন কখন বিএফএস আমরা ইউজ করবো? ফার্স্ট হলো এ সিম্পল সলিউশন ইজ নোন টু এক্সিস্ট, দ্য ব্রাঞ্চিং ফ্যাক্টর অফ আ গ্রাফ ইজ লো। মানে ব্রাঞ্চ যত কম হবে মানে শিবলিং তত কম হবে, সেই ক্ষেত্রে এইসব জায়গায় তোমার বিএফএস অনেক বেটার কাজ করে। তো যতটা স্ক্রিনে দেখতে পাচ্ছ একবার একটু পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা পড়লাম, যতটা দেখতে পেলাম। আচ্ছা, এবার খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব আমরা, ইটারেটেড ডিপনিং। তো ইটারেটিভ ডিপনিং আমাদের মানে খুব কোয়েশ্চেন আসে পরীক্ষার সঙ্গে, এটাকে আমরা আইডি বলে আইডেন্টিফাই করি। তো সেই ইটারেটিভ ডিপনিংয়ের সাথে কী করে ডিএফএস ইউজ করা যায় সেটা এবার আমরা আলোচনা করব। তার সাথে সাথে ইটারেটিভ ডিপনিং কাকে বলে সেটাও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেখো বলা হচ্ছে ডেপথ ফার্স্ট ইটারেটিভ ডিপনিং কম্বাইন্স দ্য স্মল মেমোরি ইউজেস অফ ডেপথ ফার্স্ট উইথ দ্য থরোলেস অফ ব্রেথ ফার্স্ট সার্চ। তাহলে যখন সোজা কথা বলতে বিএফএস আর ডিএফএসকে আমরা একসাথে কম্বিনেশন করার চেষ্টা করি বা একসাথে কম্বাইন করার চেষ্টা করি, সেটাকে আমরা ইটারেটিভ ডিপনিং হিসেবে আইডেন্টিফাই করি। নেক্সট কি বলা হচ্ছে, ইট ইউজেস ইনক্রিজিং ডেপথ বাউন্ড
to slowly search the entire space, resulting in it always finding the shortest path to a goal while only using bit star n মানে b into n storage space at any level. ঠিক আছে? তো ৩ টে পদ্ধতি তাহলে আমরা টোটাল পেলাম। একটা হলো খালি বিএফএস, একটা হলো ডিএফএস, আর একটা হলো ইটারেটিভ ডিপনিং, যেখানে ডিএফএস আর বিএফএস একসাথে কম্বাইন করে ইউজ করা হচ্ছে। তো যতটা স্ক্রিনে দেখতে পাচ্ছ একবার একটু পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। স্যার এখানে হিউরিস্টিক্স মানে কি বলছে? হিউরিস্টিক সার্চ বলে এক ধরনের সার্চ আছে, আমরা সামনে করব। তো আপাতত কিছু টার্ম আমাদের হিব্রু মনে হবে, কিন্তু এগুলো খুব তোমার রিলেটেড টার্ম যখন আমরা তোমার ডেপথ ফার্স্ট সার্চ করি, তো হিউরিস্টিক সার্চ সামনে আসবে, চিন্তা করার ব্যাপার নেই। আপাতত টার্মটা জেনে রাখো। এই ইরাটেটিভ ডিপিডিমিনের একটা প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটাকে ওভারকাম আমরা হিউরিস্টিক সার্চ দিয়ে করতে পারি অথবা হিউরিস্টিক টেকনোলজি দিয়ে করতে পারি। আমাদের এই চ্যাপ্টারেই রয়েছে। ফার্দার আমরা হিউরিস্টিক খুব ডিটেলসে পড়বো, চিন্তা নেই। তো হোপফুলি আপাতত এইটুকু আমরা জানার চেষ্টা করলাম। এবার আমরা এগোই সামনের দিকে। দেখো, এবার আমাদের নেক্সট যে টপিকটা বলছি আমরা, সেটা কি বলছি? ইউজিং দ্য স্টেট স্পেস টু রিপ্রেজেন্ট রিজনিং উইথ দ্য প্রপোজিশনাল প্রেডিকেট ক্যালকুলাস। তো প্রেডিকেট ক্যালকুলাস এবং প্রপোজিশনাল ক্যালকুলাস বা লজিকের অ্যাসপেক্টে কী করে আমরা স্টেট স্পেসকে রিপ্রেজেন্ট করতে পারি, এবার সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি যখন আমরা স্টেট স্পেস নিয়ে কাজ করি। দেখো, ফার্স্ট এখানে বলা রয়েছে স্টেট স্পেস ডেসক্রিপশন অফ আ লজিক সিস্টেম। কি সেটা? উইথ সাউন্ড অ্যান্ড কমপ্লিট ইনফারেন্স রুলস। আমরা কিছু ইনফারেন্স রুল পড়েছিলাম যখন ডিবিএমএস পড়েছিলাম। আর্মস্ট্রং রুলসগুলোকে ইনফারেন্স রুলস বলে, নিশ্চয় আমাদের মনে আছে। সেখানে আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন, সিউডো টার্নারি, ট্রানজিটিভ রুল, এই রুলগুলো দেখেছিলাম। তো সেগুলোকে আমরা এখানে ইউজ করতে পারি। তো সেটাই বলেছি, উইথ সাউন্ড অ্যান্ড কমপ্লিট ইনফারেন্স রুলস, গ্রাফ বেসড রিজনিং ক্যান বি ইউজ টু ফাইন্ড কারেক্ট কনক্লুশন। ইন শর্ট, logic systems can be mapped with graph theory and solved with search methods. So whenever we are going through a graph related problem, if we can use logic system, if we want to use logic system, we can use inference rules. তো হোপফুলি আমরা ফার্স্ট পার্টে জাস্ট একবার একটু পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। নেক্সট আসে অ্যান্ডর গ্রাফ। আমরা এই সিআই তো অ্যান্ডর গ্রাফের ম্যাথ করব। তো তার কিছুটা এক্সাম্পল আমরা এর আগে যখন ডিসিশন ট্রি নিয়ে আলোচনা করছিলাম সেখানে কিছুটা দেখতে পেয়েছিলাম। তো কিছুটা মোরলেস ওই রকমের স্ট্রাকচারই তৈরি হয় অ্যান্ডর গ্রাফের। আমাদের অ্যান্ডর গ্রাফের ম্যাথ আছে, আমরা এখানেও দেখতে পারবো, গ্রাফ স্ট্রাকচারেই হবে। আপাতত একটু ডেফিনেশনটা দেখে রাখি। দেখো কি বলা রয়েছে। Hypergraphs can be used to accurately decrypt and/or relations in graph theory. এই and/or তোমার রিলেশন নিয়ে যখন কোনো গ্রাফ আমরা তৈরি করি, সেটাকে আমরা হাইপারগ্রাফ মেথড হিসেবে আইডেন্টিফাই করি। These graphs can be multiple arc between nodes. For our purposes, and relations will be shown by connecting descendant arcs together with a line. Note that when solving a node with an AND relation, all AND descendants must be solved true.
অ্যান্ডের ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা জানি যে দুটো ট্রু হলেই ও ট্রু অ্যান্সার দেয়, একটা ফলস পড়ে গেলে ও ফলস অ্যান্সার দেবে। তো সেটাই এখানে বলা হলো। তো আপাতত হিব্রু থাকলো, তাহলে দুটো টার্ম আমরা একটু মাথায় ঢুকলো, একটা হলো হিউরিস্টিক আর একটা হলো অ্যান্ডর গ্রাফ। তো আমরা সামনে এগুলো অবশ্যই এক্সাম্পল পাবো, ম্যাথও পাবো, আমরা দেখতে পারবো। তো চিন্তার কোনো ব্যাপার নেই। অনেক সময় একটা টপিক পড়াতে গেলে কিছু টার্মস উঠে আসে, তো কিছু করার থাকে না, সেগুলো তখন আমাদের একটু দেখে নিতে হয়। আমি এখনই তোমাদের হিউরিস্টিক অথবা অ্যান্ডার গ্রাফ নিয়ে বলতেই পারি, কিন্তু সেটা অনেকটা হিব্রু মনে হবে এবং মনোটোনাস ফিল হবে। আমার মতে যখন যেটা শেখা দরকার তখন সেটা শিখলে আরো বেটার ভাবে আমরা জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবো। এর আগেও সেগুলোই হয়েছে যখন আমরা আগের সেমিস্টারগুলোতেও ছিলাম। তো আপাতত এইটুক ডেফিনেশন একবার একটু দেখে নাও। তো হোপফুলি এই অবধি আমরা পড়লাম। আরো বেশ কিছু এরকম তোমার অ্যাপ্লিকেশন অথবা তোমার অ্যালগোরিদমস রয়েছে যেগুলো দিয়েও আমরা তোমার স্টেট স্পেস সলিউশনের দিকে যেতে পারি। যেমন তার মধ্যে রয়েছে তোমার MACSYMA। তো এটা একটা অ্যাব্রিভিয়েশন। তার সাথে সাথে গোল ড্রিভেন অ্যান্ডর সার্চ, তার সাথে ফিনান্সিয়াল অ্যাডভাইজার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্সন অ্যান্ড সেন্টেন্স জেনারেটর। তো এগুলোকে আমরা এক্সাম্পল হিসেবে আইডেন্টিফাই করতে পারি। এগুলো কিছু অ্যালগোরিদমস রয়েছে যেগুলোর সাহায্যে আমরা স্টেট স্পেস সার্চ অথবা এই ধরনের স্ট্র্যাটেজিগুলো সলভ করতেও পারি। তো এবার আমরা কিছু ফেমাস এক্সাম্পলের দিকে যাব, কি করে সেগুলো সলভ করা যায় সেগুলো চেষ্টা করব। তো যেমন এখানে ধরো মেনশন করা রয়েছে, historically many people link intelligence with the capability to solve a problem. Problem solving is one of the factors that demonstrate intelligence. The classical approach that is used is hit and trial. মানে আমরা একটা জিনিস দেখবো, করার চেষ্টা করবো, সেটা যদি তারপর সেটাকে জাস্টিফাই করব, যে সেটা যদি ক্লিক করে যায় সেটাকে আমরা ধরে নেবো, আর না হলে আমরা অন্য কিছু চেষ্টা করবো। তো এটাকে হিট অ্যান্ড ট্রায়াল বলা হয়। That check for various solution to that problem. We use this approach to solve small problems. তো এবার আমরা এই হিট অ্যান্ড ট্রায়াল ইউজ করে কিভাবে সলভ করা যেতে পারে কিছু তোমার গোল ড্রিভেন প্রোগ্রামিং, সেগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। সবার আগে এখানে আমরা মেশ সার্চ প্রোগ্রামিং নিয়ে আলোচনা করছি। দেখো কি বলার, খুব মজার একটা ব্যাপার। তোমরা এটা ছোটকালে খেলেছো, ওই যে পেপার টেপারে অনেক সময় দিত, ধরো একটা ইঁদুর তার তোমার ঘরে ফেরত যেতে চায়। তো
তার সামনে অনেকগুলো পথ খোলা রয়েছে, কিছু পথ কোথাও গিয়ে শেষ হয়ে যাচ্ছে, কিছু পথ তাকে ডেস্টিনেশন অব্দি নিয়ে যাবে। তো তোমাকে বের করতে হবে কোন পথটা তাকে শর্টে ডেস্টিনেশনের কাছে নিয়ে যাবে। তো যখন কিছু পথ ধরে আমরা যাওয়ার চেষ্টা করি, আমরা দেখতে পারি সেটা গিয়ে শেষ হয়ে যাচ্ছে, আমরা ব্যাক করে অন্য কোনো অল্টারনেটিভ পথ খোঁজার চেষ্টা করি। তো এই ধরনের তোমার পাজেল গেমগুলোকে আমরা মেজ হিসেবে আইডেন্টিফাই করি। মেজ রানার বলে খুব বিখ্যাত একটা ইংলিশ মুভিও আছে, তোমরা হয়তো অনেকে দেখেছো, তার অনেকগুলো পার্টও আছে। তো যাও, সেই মেজ কন্ডিশনটাকে আমরা মেজ সার্চ প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করি। দেখো বলাই রয়েছে, কনসিডার দ্য মেজ সার্চিং প্রবলেম। দ্য মাউস ট্রাভেলস থ্রু ওয়ান পাথ অ্যান্ড ফাইন্ডস দ্যাট দ্য পাথ লিডস টু আ ডেড এন্ড। It then backtracks somewhat and goes along some other path and again finds that there is no way to proceed. It goes on performing search, trying different paths to solve the problem until a sequence of turns in the maze takes it to the cheese. তাহলে এখানে চিজের কথা বলা হচ্ছে, খেতে যাচ্ছে। Hence, from all the solution the mouse tries, the one that leads to the cheese was the one that solved the problem. তো এই ধরনের কাজ যখন হয় সেটাকে আমরা তোমার মেজ সার্চিং প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করি। তো এটা একটা আমাদের ভালো ক্লাসিক্যাল এক্সাম্পল যখন আমরা গোল সার্চিং তোমার অ্যালগোরিদমগুলো ইউজ করি। তো এটা একবার একটু পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। এই সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার শোনা। তো এআই খুবই ইন্টারেস্টিং টপিক এবং মজাদার টপিক। খালি আমাদের সেইভাবে এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে, নাহলে এটা আমাদের প্রচুর বোর ফিল করাবে, আর বোর ফিল করলে সেগুলো আমাদের পড়তে খুব একটা বেশি ভালো লাগে না। তো সেই জায়গায় আমরা যাব না। তো হোপফুলি আমরা মেজ সার্চিং প্রবলেমের এক্সাম্পলটা দেখলাম। এবার নেক্সট চলে আরেকটা এক্সাম্পল আমরা দেওয়ার চেষ্টা করছি। এটা অনেক সময় আমাদের সবার সাথেই হয়। ধরো আমরা ঘরে ঢুকে দেখলাম বা বাড়িতে ফিরে দেখলাম যে তোমার লোডশেডিং হয়ে বসে আছে, বা অথবা সব লাইট ফাইট অফ হয়ে বসে আছে। তখন আমরা কি করি? লোডশেডিং হয়নি, ধরো লাইটগুলো সব অফ, ফ্যান লাইট সব অফ। তো আমরা হাতড়ে হাতড়ে ঘরে ঢুকে আন্দাজে সুইচ অন অফ করার চেষ্টা করি। ধরো ফার্স্টে যে সুইচটা আমরা অন করলাম, দেখলো সেটা লাইট জ্বললো না, সেটাকে অফ করে আমরা পাশের সুইচ অন করলাম, দেখলাম সেটা ফ্যান চালিয়ে দিল। তো সেটা আমাদের সলিউশন না, আগে আমাদের লাইট জ্বালাতে হবে। তো আমরা আবার সেটাকে অফ করে তার পাশের সুইচ চাপ দিলাম, দেন গিয়ে লাইটটা জ্বললো। তাহলে এইভাবে যখন আমরা আলটিমেট সলিউশনের দিকে পৌঁছানোর চেষ্টা করছি, সেটা ওয়ান কাইন্ড অফ গোল সার্চিং অ্যালগোরিদম হিসেবে আইডেন্টিফাইড হতে পারে। তারপর সেটাই বলা রয়েছে, কনসিডার দ্যাট এ টডলার মানে বাচ্চার কথা বলা রয়েছে, ইজ টু সুইচ অন দ্য লাইট ইন আ ডার্ক রুম। হি সিজ দ্য সুইচ বোর্ড হ্যাভিং আ নাম্বার অফ বাটনস অন ইট। He presses one, nothing happens. He presses the second one, the fan gets on. He goes on trying different button till at last the room gets lighted and his problem gets solved. তো এইভাবে আমরা সলিউশনের দিকে যাওয়ার চেষ্টা করি। তো এগুলোকে বলা হয় হিট অ্যান্ড ট্রায়াল অ্যাপ্রোচ। তাহলে পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে হোয়াট ইজ হিট অ্যান্ড ট্রায়াল অ্যাপ্রোচ, তো এই দুটো এক্সাম্পলে যে কোনো একটা আমরা দিতে পারি। একটা হিট করলাম, সেটা কাজ করলো না, মানে ট্রায়ালের দিকে গেলাম, দেন আমরা নেক্সট সলিউশনের দিকে গেলাম। তো তাহলে এখানে আমরা
কিভাবে কাজটা করলাম সেটা একটু এলাবোরেট করার চেষ্টা করি, সেটাই বলা হচ্ছে জেনারেট অ্যান্ড টেস্ট। উই কল দিস হিট অ্যান্ড ট্রায়াল অ্যাপ্রোচ দ্য জেনারেট অ্যান্ড টেস্ট। তুমি একটা করে বাটন প্রেস করছো, মানে তুমি একটা সলিউশন জেনারেট করার চেষ্টা করছো, দেন টেস্ট করে দেখছো সেটা তোমাকে সলিউশনে নিতে হেল্প করছে কিনা বা আলটিমেট গোলে পৌঁছতে হেল্প করছে কিনা। তো এটাকে বলা হচ্ছে জেনারেট অ্যান্ড টেস্ট অ্যাপ্রোচ। We generate different combinations to solve our problem, and the one which solves the problem is taken as the correct solution. The rest of the combinations that we try are considered as incorrect solutions and hence are destroyed. মানে সেগুলোকে আমরা নিলাম না। তো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল অ্যাপ্রোচ। এবার পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে পড়ে নেবে। তো হোপফুলি পড়লাম। তো এবার আমরা যতটা এতক্ষণ অবধি পড়লাম একবার একটু রিভিশন দিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ এগুলো আর আমরা রিপিট করতে পারবো না। তো নোটটা তোমাদের গ্রুপে প্রোভাইড করে দেওয়া আছে, যতটা এখন অবধি হলো একবার সবাই একবার পুরোটা আরেকবার দেখে নাও, যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে করে নাও। সবাইকে 2 মিনিট টাইম দেওয়া হলো। তো হোপফুলি আমাদের কোনো কোয়েশ্চেন নেই, এবার আমরা আবার এগোই সামনের দিকে। তো এখানে এটা একটা ছবি দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়েছে যে কিভাবে জিনিসটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কারেক্ট সলিউশন একটাই হতে পারে, আর যেগুলো কারেক্ট সলিউশন হবে না সেগুলোকে আমরা ইনকারেক্ট সলিউশন বাক্সে ফেলে দেবো। দেখো একটা প্রবলেমকে যখন রিপ্রেজেন্ট করা হয় হিট অ্যান্ড ট্রায়াল অ্যাপ্রোচে কিভাবে করা যেতে পারে সেটা এখানে বলা রয়েছে। এবার আমরা পরীক্ষার হলে কিন্তু এগুলো আসে করতে দেয়, তো আমরা কিভাবে করতে পারি এবার এখানে গ্রাফ টেকনোলজি আমরা নিয়ে আসার চেষ্টা করব।
দেখো বলা রয়েছে, এটা আমরা বেসিক্যালি ওই সুইচ অন অফ এর প্রবলেমটাই সলভ করার চেষ্টা করেছি। তো দেখো বলা রয়েছে, ফর আ সিম্পল প্রবলেম অর স্মলার প্রবলেম উই ক্যান ইউজ আ হিট অ্যান্ড ট্রায়াল অ্যাপ্রোচ to solve the problem. However, when the problem is complex, then we need a symmetric way to solve the problem. The key to solving a complex problem is to representation. Is this representation যেটা আমরা নিচে দেখতে পাচ্ছি? Normally the problems are represented in the form of a diagram. তো গ্রাফ অফ আ ট্রি। ধরো তিনটে সুইচ রয়েছে, ফার্স্টে তিনটেই অফ রয়েছে। ফার্স্টে একদম লেফট মোস্ট সাইডের সুইচটাকে আমরা অন করলাম, বাকি দুটোকে অফ করে দেখলাম আমরা সলিউশনে পৌঁছতে পারলাম কিনা। যদি না হয় সেটাকে অন রেখে তার পাশেরটা অন করলাম, তাহলে দেখলাম সলিউশনে পৌঁছতে পারলাম কিনা। না হলে আমরা প্রথমটা লাস্টেরটা অন করে মাঝখানেরটা অফ রেখে দিলাম, সলিউশনে পৌঁছতে পারলাম কিনা। তো এইভাবে যত রকম পসিবল কম্বিনেশন আছে সেগুলোকে আমরা ট্রাই করে করে যাব, করে আলটিমেট যে স্টেটটাতে আমরা সলিউশনে পৌঁছালাম সেটাই হবে আমাদের গোল স্টেট। তো এইভাবে আমরা টি রিপ্রেজেন্টেশন করতে পারি কোনো একটা হিট অ্যান্ড ট্রায়াল অ্যাপ্রোচকে। পুরোটা দেখাতে হবে না, এরকম দুই একটা স্টেপ দেখালেই হলো। ছবিটা একবার দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নাও, আর তার উপরের লেখাটা একবার একটু পড়ে নাও। তাহলে যদি কখনো বলা হিট অ্যান্ড ট্রায়াল অ্যাপ্রোচকে রিপ্রেজেন্টেশন করো, তো সেই ক্ষেত্রে আমরা এই গ্রাফ অ্যাপ্রোচটাই দেখাতে পারি। তো হোপফুলি আমরা দেখলাম কিছুটা, আমরা আরো বেটার ধারণা পেলাম কি করে এগুলোকে রিপ্রেজেন্ট করা যায়। তো এটা ডিটেলস এখানে একটু বর্ণনা করা রয়েছে, তো যেটা বললাম সেটাই মেনশন করা আছে, একবার একটু পড়ে নাও। গল্পটা তো আমি বলেই দিলাম, তার সাথে একবার পড়লে আমরা বুঝতে পারবো যে কিভাবে জিনিসটাকে লিখতে হবে। তো হোপফুলি আমরা পড়লাম। তো যখন আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি তার কিছু বেসিক কম্পোনেন্টস রয়েছে, তো এবার সেগুলো একটু আমরা শুনে নেওয়ার চেষ্টা করি। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, পরীক্ষায় খুব আসে। ফার্স্ট হলো প্রবলেম স্টেটমেন্ট, আগে তোমাদের প্রবলেমটা জানতে হবে। আর তারপর ধরো তোমাকে বলা হলো দুটো নাম্বার ধরো ফ্যাক্টোরিয়াল করতে হবে,
তো এটা হলো প্রবলেম স্টেটমেন্ট। তোমাকে জানতে হবে ধরো কোনো একটা নাম্বারে ফ্যাক্টোরিয়ালের অ্যান্সার কি আসতে পারে, ঠিক আছে? যেমন ধরো তোমাকে বলা হলো 4 এর ফ্যাক্টোরিয়াল, তুমি জানো তার অ্যান্সার কত, 24। এই সবাই শুনতে পাচ্ছ তো? একটা হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, আবার ঘুমিয়ে পড়ো না কেউ। তো এমনিতে প্রচুর বকবক করতে হচ্ছে, তোমরা ঘুমিয়ে পড়লে আর বকবক করতে ইচ্ছা করবে না, ছুটির দিন যেহেতু। তো যেটা বলছিলাম, প্রবলেম স্টেটমেন্ট ফার্স্ট আমাদের জানতে হবে যে কি প্রবলেম রয়েছে। ধরো তোমাকে ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার বের করতে বলা হলো, তুমি একটা ধরো এক্সাম্পল ধরে নিলে যে ধরো 3-এর ফ্যাক্টোরিয়াল কত হলো 6, বা 4-এর ফ্যাক্টোরিয়াল 24। তো এটা হলো আলটিমেট আমাদের গোল স্টেট। এবার আমরা কিভাবে পৌঁছতে পারি, আমরা জানি ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে নিয়ে ওই নাম্বার অবধি বারবার গুণ করে যাওয়া, অথবা 4 থেকে নিয়ে ধরো নাম্বারটার হায়েস্ট পজিশন থেকে 1 অবধি ডিসেন্ডিং অর্ডারে বারবার গুণ করতে করতে আসা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এটাই সলিউশন স্পেস, আমরা একটা লজিক ভেবে নেওয়ার চেষ্টা করলাম। আর ফাইনালি কিছু অপারেটর থাকবে, ধরো আমরা যখন ফ্যাক্টোরিয়াল বের করছি, ধরো ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই করছি, তখন অপারেটর ইউজ হচ্ছে। তো এরকম বেসিক কিছু অপারেটরস থাকবে যার সাহায্যে আমরা সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব। তো এগুলোকে আমরা ইনগ্রেডিয়েন্টও বলতে পারি অপারেটরসকে। তো এই 3-4টে হলো বেসিক কম্পোনেন্টস অফ প্রবলেম সলভিং। এবার এগুলো নিয়ে সামনে আমরা ডিটেলস আলোচনা করব। তো বলাই রয়েছে, ফার্স্ট অফ অল ইট মাস্ট এনশিওর দ্যাট দ্য গিভেন প্রবলেম ইজ গ্যারান্টিড টু বি সলভ, and it is guaranteed to solve with an infinite amount of time. In addition to time complexity, it should be noted that all the resources are available, and in order to understand and find the solution, all rules must be known. এইবার দেখো কি কি কম্পোনেন্টগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করার চেষ্টা করছি। তো তার আগে যতটা দেখলে একবার একটু পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে পড়ে নেবে। তো হোপফুলি পড়লাম। নেক্সট দেখো বলা রয়েছে, ফার্স্ট হলো প্রবলেম সলিউশন অথবা গোল স্টেট, দুটোকে একসাথে মেনশন করার চেষ্টা করা হয়েছে। কিভাবে কি মানে এটা সেটা এখানে মেনশন করা রয়েছে। বলা রয়েছে, ইট মিনস হোয়াট ইজ রিকোয়ার্ড অ্যাজ অ্যান আউটপুট অর what would be considered as the correct solution to the given problem. For example, in the mouse mesh problem, the solution state is mouse reached the cheese. তো এটাই ঠিক। আমরা আলটিমেট আমাদের এই সেমিস্টারের সলিউশন কি, আমরা যদি মোটামুটি ভালো একটা জিপিএ পাই, 9-এর উপর জিপিএ পাই, সেটাই আমাদের বেস্ট সলিউশন হতে পারে। তো সেটাই আমাদের সবার টার্গেট, আমরা সেভাবে এখন এগোনোর চেষ্টা করছি। আর নেক্সট হলো সলিউশন স্পেস, different states while following a strategy to reach goal state from start state is known as solution space. তো ধরো আমরা ভালো রেজাল্ট করার জন্য একজন একই রকম স্ট্র্যাটেজি ফলো করছি। কেউ ধরো পরীক্ষার আগের দিন রাতে পড়বো, কেউ ধরো এখন থেকেই পড়ছি, কেউ তোমার ঠিক করেছে না 1 মাস পর থেকে পড়া শুরু করবো। তো একজন একই রকমের আমরা প্ল্যানিং করে রেখেছি। তো এগুলোকেই বলা হচ্ছে সলিউশন স্পেস। তো যে যেরকম প্ল্যানিং করেছো তার রেজাল্টও সেরকমই হবে। তো সেটাই হবে ফাইনালি আমাদের তোমার গোল স্টেট। তো যে যেভাবে গোল স্টেটে পৌঁছলে পরের বছর যখন তোমাদের জুনিয়ররা আসবে, তোমাদের এক্সাম্পলগুলোই দেবো, যে প্রত্যেকটা তোমার ডিফারেন্ট স্টেট ওদের সামনে বলে দেবো। এটাকে সলিউশন স্পেস বলা হচ্ছে। এক্সাম্পলগুলো দেবো যে অমুক এইভাবে পড়েছিল বলে এরকম রেজাল্ট হয়েছে, তমুকে এইভাবে পড়েছিল বলে এই রেজাল্ট হয়েছে, তমুকে এইভাবে পড়েছিল বলে ফেল করেছে। তো এই পুরোটাকেই বলা হচ্ছে সলিউশন স্পেস। তো যতটা দেখতে পাচ্ছি স্ক্রিনে একবার একটু পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে।
তো হোপফুলি আমরা পড়লাম। এখানে আরেকটা ওই এক্সাম্পলটা আবার দেওয়া রয়েছে, আরেকবার একটু পড়ে নাও। এক্সাম্পলের সাথে অপারেটরটা একবার একটু পড়ে নাও। অপারেটর মানে যখন যেদিক যাবে না কেন সেটাই হলো অপারেটর। লেফটে গেলে লেফটের দিকে আমরা টান করবো। যখন আমরা কোনো গেম খেলি দেখবে আমাদের লেফট অ্যারো রাইট অ্যারো থাকে, আপ অ্যারো ডাউন অ্যারো থাকে, তো সেগুলো হলো আমাদের এক একটা অপারেটর। তো হোপফুলি আমরা পড়লাম, এগোই সামনের দিকে। আর একটা খুব চমৎকার প্রবলেম রয়েছে যেটাকে বলে দ্য 2-1 প্রবলেম, যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। ধরো স্টার্ট হলো এরকম, মানে আমরা সব পাজেল সাজে দেখবে একটা ছবিতে। ধরো একটা তোমরা ওই ছোটকালে মেলায় কিনতে পাওয়া যেত। ধরো কোনো একটা কুকুরের ছবি আছে অথবা জাহাজের ছবি আছে, সেটাকে আমরা চেঞ্জ করে দিলাম, আবার সেটাকে আমাদের সাজাতে হবে জিগজ্যাগ পাজেল। তো সেখানে দাঁড়িয়ে ধরো স্টেট আছে 1-1, তারপর একটা ঘর ফাঁকা আছে 2-2, সেটাকে আমাদের এইভাবে নিয়ে আসতে হবে 2-2, মধ্যেখানে ফাঁকা থাকবে, তারপরে 1-1। তো এখানে কিছু রুলস বলে দেওয়া রয়েছে, আমাদের অবশ্যই রুলস লাগবে। ওয়ান্স মুভ রাইট, টুজ মুভ লেফট, অনলি ওয়ান মুভ অ্যাট এ টাইম, নো ব্যাকিং আপ। তো লিগাল মুভসগুলো পাঁচটা দেখানো রয়েছে, কিভাবে তুমি যেতে পারো। তো এখানে সেটার সলিউশন এভাবে আমরা করেছি, দেখো। এইচ মানে হপ আর এস মানে স্লাইড, পাশে যাচ্ছে। তো পুরো সলিউশনটা এইভাবে করে দেখানো। ফাইনালি আমরা গোলে পৌঁছালাম কিভাবে কিভাবে গিয়ে। তো ফার্স্টে আমরা সবার আগে ফাঁকা ঘরটাকে নিয়ে আসলাম, তোমার মাঝখানে আছে আর লাস্টে আছে, ধরো তিনটে সলিউশন আমরা ধরে নিলাম। তো মাঝখানেটা দিয়ে যেহেতু আমাদের এগোতে বলা রয়েছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা তোমার শুরু করলাম। ফার্স্টে একটা সরিয়ে দেখলাম, কারণ অ্যাট এ টাইম একটা বেশি সরতে পারবো না। আগে ফার্স্টে 1কে সরিয়ে নিয়ে আসলাম, একইভাবে 2কে সরিয়ে নিয়ে আসলাম, তারপর একইভাবে আমরা আরেকটা 1কে শুনলাম, তো এগুলো স্লাইড করা হচ্ছে বলে এইভাবে করলাম। তো প্রত্যেকটা যত পসিবল তোমার মুভগুলো হতে পারে সেগুলো এখানে আলটিমেট দেখিয়ে 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 দেখো কিছু কিছু গিয়ে ডেড এন্ড হয়ে গেছে, মানে সেগুলোর আর কোনো সলিউশন নেই। আর যেগুলো ধরে যাওয়া যেতে পারে সেগুলো গিয়ে আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি। তো এই এক্সাম্পলটাও তোমরা দিতে পারো।
এটাকেই সলিউশন স্পেস বলা হচ্ছে। এটা একটু পড়ে নাও উপরে। তো এক্সাম্পলটা আর একটু বেটার ভাবে দেখে নেওয়ার চেষ্টা করি। এগুলো বাড়িতে নিজেরাও ট্রাই করবে, খুব ভালো পাজল সলভের মতোই হবে। হাতে কলমে খেলাটাকেই জাস্ট আমরা এখানে একে বোঝানোর চেষ্টা করেছি। তো আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা আমরা তোমার মাল্টিমিডিয়া যেভাবে এগোচ্ছি, হোপফুলি এই মাসের মধ্যে এই দুটো কোর্সই শেষ হয়ে যাবে। দেন এই স্লটগুলোতেও কিন্তু আমাদের সিআই শুরু হবে। তো সেটা মাথায় রাখবো। প্যারালালি আমরা তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং তার সাথে মাল্টিমিডিয়ার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও সলভ করে করে যাব। তো এইভাবেই আমাদের সিলেবাস শেষ করতে হবে। সিআই এর সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে আগে আমরা সিআই এর প্র্যাকটিক্যালটা কমপ্লিট করবো, সেটা একটা করে ক্লাসই হবে। আর বাকি ক্লাস আমরা মাল্টিমিডিয়ার প্র্যাকটিক্যালে যাদের যাদের ফটোশপ অথবা কোরেল র, এমএস অফিস এগুলোতে সমস্যা আছে তারা আমার সাথে ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। তো মোরাললেস বেশিরভাগ সবাই আমরা ফটো এডিটিং এগুলো জানি, আর আজ অব্দি খুব বেশি ব্যাচকে আমাদের দেখাতে হয়নি, কারণ নেটে ফটোশপের উপর এত স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, ইউটিউব ভিডিও রয়েছে, অথবা একটা ছবি ফটোশপে সিলেক্ট করলেই প্রত্যেকটা প্রপার্টি ওপেন হয়ে যায়, কী করে হিউজ স্যাচুরেশন আমরা কন্ট্রোল করব, কী করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, অথবা কালার চেঞ্জ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো, এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। তো একটু নিজেরা ঘাটাঘাটি করলেও হয়ে যায়, যেহেতু টুলসের কাজ খালি, তো হাতে ধরে কোনো কোডিং সেখানে নেই। তো অতদিনের জন্য ওয়েট না করে তোমরাও চেষ্টা করো। তারপরে যেহেতু দেখতেই পাচ্ছ আমার তো প্যাক শিডিউল, সব করাতে হচ্ছে একসাথে। তো আমি একদম লাস্টে গোটা করাবো, যেহেতু সব থেকে সহজ প্র্যাকটিক্যাল। এগুলো নিজেরা একটু দেখতে থাকো, যেটা যেটা আটকাবে সেটা আমার কাছ থেকে দেখে নেবে একদম লাস্টে গিয়ে। তার আগে আমার মেইন কোর্সগুলো শেষ করে নিতে হবে, যেগুলো আমরা নতুনভাবে শিখছি।
তো হোপফুলি পড়লাম, এগোই সামনের দিকে। এবার কিছু ট্রি অ্যান্ড গ্রাফ টার্মিনোলজি নিয়ে আমরা পড়াশোনা করবো, অলরেডি এগুলো আমরা আগেও দেখে এসেছি, আমাদের এই সেমিস্টারও লাগবে। যেমন ধরো আনডিরেক্টেড গ্রাফ থাকে, ডিরেক্টেড গ্রাফ থাকে। আনডিরেক্টেড গ্রাফ মানে যেখানে কোনো ডিরেকশন থাকে না, যে কোন ভার্টেক্স থেকে কোন ভার্টেক্সে আমরা যাব। আর ডিরেক্টেড গ্রাফে আমাদের ডিরেকশন দিয়ে দেওয়া থাকবে, যদি দুদিকেই অ্যারো থাকে। ধরো এখানে এ থেকে ডি এর দিকে দুদিকেই অ্যারো আছে, এর মানে এটা দাঁড়াচ্ছে যে আমরা এ থেকে ডি তেও যেতে পারবো, ডি থেকে এতে আসতে পারবো। ওদিকে আবার এ থেকে খালি বি তে যাওয়ার অ্যারে আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা তোমার খালি এ থেকে বিতে যেতে পারছি, কিন্তু বি থেকে এতে আসতে পারবো না। সো দিস ইজ ডিরেক্টেড গ্রাফ, ঠিক আছে। তো এখানে টি সম্বন্ধে আরো কিছু তোমার ইনফরমেশন তুলে ধরা, যেগুলো সবই তোমরা জানো, যে ইজ দ্য রুট নোট, এবিসি যে ইজ দ্য নোট, অথবা এগুলোকে আমরা চিলড্রেনও, মানে চিলড্রেন, এটাকে তো চিলড্রেন পাওয়া যায় না, রুট নোট বলি। তার সাথে বি হলো এর চিলড্রেন, সবই তোমরা জানো। এ হলো ডি এর অ্যানসেস্টর, মানে পূর্বপুরুষ। আর অন্য দিক থেকে বলতে গেলে ডি হলো ডিসেন্ডেন্ট অফ এ। এই সবে আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তার সাথে সাথে এখানে ডি, ই, এফ, আই, জে এরা আর জি এরা হলো কি তোমার লিফ নোটস। আর দুটো নোটকে যে লাইনটা কানেক্ট করে বসে আছে তাদেরকে বলা হচ্ছে আমাদের এজ, ঠিক আছে। তো আজকে আমরা এই অবধি থাক, নেক্সট দিন আমরা টিকট্যাক টু, আর একটা খুব ফেমাস প্রবলেম নিয়ে আলোচনা শুরু করব। কি করে সেটার আমরা সফটওয়্যার ডিজাইন করতে পারি, অথবা গেম করা যেতে পারে। তোমরা এগুলো শিখে নিয়ে নিজেরাও গেম ডিজাইন করতে পারো, কারণ যত বেশি এগুলো নিয়ে ঘাটবে তত ইন্টারেস্টটা তৈরি হবে, কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো নেক্সট দিন আমাকে মনে করাবে আমাদের টিকট্যাক টু থেকে শুরু হবে। তো যতদিন অবধি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর মাল্টিমিডিয়া শেষ না হচ্ছে, আমরা এই ফ্লোতেই এগোবো। যেই ওটা শেষ হয়ে যাবে, আমাদের সব ক্লাসে সিআই চলবে, আমাদের ফ্লোটা অনেকটাই অটোমেটিক্যালি বেড়ে যাবে, তাড়াতাড়ি করে সিলেবাসও শেষ হবে। তো যতটা যা পড়ালাম এই নোট থেকে পড়ে নেবে, যতটা পেরেছি ইজি গল্প বলে জিনিসগুলোকে আইডেন্টিফাই করানোর ট্রাই করেছি। যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, অবশ্যই রেকর্ডিং ফলো করবে। যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে করে নেবে। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, সবাই লিভ করে যেতে পারো। স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা ওই অটোমাটাটা একটু আমাদের একটু স্লো চলছে বলে আমরা স্যারকে বলেছিলাম যে ওই ক্লাসের ডিউরেশনটা একটু বাড়ানোর কথা বা এক্সট্রা ক্লাসের কথা। তো স্যার একবার বলছিলেন যে আপনার সাথে একটু কথা বলে নিতে এই বিষয়ে। কোনো অসুবিধা নেই, তোমরা যদি মনে করো যে এক্সট্রা ক্লাস করতে হবে, সিলেবাস শেষ করতে গেলে সবই করতে হবে। আমরা আমাদের দিক থেকে যা যা সাপোর্ট করা দরকার সেটা করবো, কিন্তু তোমাদের দিক থেকে একটু সাপোর্ট দরকার। তোমরা কিন্তু কেউই টিউশন ফি অথবা অনেকেই প্রজেক্টের ফিস দিচ্ছ না, সিস্টেম চালাতে খুব মুশকিল হচ্ছে। তো আমরা ভিক্ষুকের মতো অবস্থা হয়েছে, বারবার ভিক্ষা যাচ্ছি কিন্তু কেউ দিচ্ছ না। সবাই একটু মাথায় রেখো। আর বাকি ক্লাস সেটা স্যারকে আলোচনা করেন। দেবাশিস বলছিলেন যে মানে আপনার সাথে কথা বলে এক্সট্রা ক্লাসগুলো দেবেন, তো স্যারকে কি আমরা বলে দেবো যে স্যার চাইলে এক্সট্রা ক্লাস নিতেই পারেন? হ্যাঁ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমার মতে প্রত্যেক বছর অটোমাটার একটা করেই ক্লাস হয়, তাতে তো সিলেবাস শেষ হয়। তোমরা এই মাসটা একবার দেখে নাও যে সিলেবাস কোন সিচুয়েশনে দাঁড়াচ্ছে, কারণ এই মাসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এইগুলো তোমাদের চলছে, প্রজেক্টের একটা প্রেশার রয়েছে, এর মধ্যে এক্সট্রা প্রেশার নেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। তো এই মাস পরে তো মোটামুটি আমাদের ইউআই ডিজাইন হয়ে যাচ্ছে, তোমাদের ব্যাক এন্ডের কাজও মোটামুটি হয়ে যাবে। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর মাল্টিমিডিয়াও শেষ করে নেব। দেন গিয়ে তোমাদের দুটো সাবজেক্টই পড়ে থাকবে, সিআই আর অটোমেটা। সময়ও আছে, অসুবিধা নেই। তো আমার মতে তোমরা বেটার অপশন নেক্সট মাস থেকে যত ইচ্ছে এক্সট্রা ক্লাস নিয়ে করো, এই মাসে কিছুটা হেডেক কমিয়ে নাও। না স্যার, তাহলে আমরা এক্সট্রা ক্লাস না বলে, মানে স্যার অ্যাকচুয়ালি 1 ঘন্টা ম্যাক্সিমাম পড়ান, এবার তার মধ্যে সেটা তো নেটওয়ার্ক ঠিক না। ইস্যু হয়, তো সেক্ষেত্রে হ্যাঁ একটু ওনাকে প্রবলেম অবশ্যই হয়। বলো যে বেসিক্যালি এদের কি হয় বলো তো, সবাই নিজের ইসের জায়গাটাতে বেশি দেখো, উনি যত এক্সট্রা ক্লাস করাবেন আমাকে তত ওনাকে পে করাতে হবে, কিন্তু 1 ঘন্টা ক্লাস নেওয়া ঠিক না। যেহেতু তোমাদের সমীরণ স্যারও সেম প্ল্যানেই চলতে, এই জন্য তো কারোর উপরে ছাড়তে চাই না আমি। তো সেখানে দাঁড়িয়ে আলটিমেট কথা হলো সিলেবাস শেষ করার সেই সুযোগগুলো নেন। তোমরা স্যারকে একবার বলো যে স্যারের সাথে কথা হয়েছে, যেহেতু এই মাসে আমাদের অনেক সিলেবাস রয়েছে, প্রজেক্টের কাজ রয়েছে। স্যার নতুন ক্লাস দেওয়ার বদলে আপনি যেদিন যদি ক্লাস নিচ্ছেন একটু এক্সট্রা ক্লাস নিয়ে নিন, নেক্সট মাস থেকে তখন হলে এক্সট্রা দিন নিয়ে নেবেন। এইভাবে কথাটা বলে নাও। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার। ঠিক আছে, চলো আজকে এই অবধি, তাহলে নেক্সট দিন দেখা হবে, সবাই লিভ করে যাও।